ওকে, ইন্ডেক্স ডট এসটিএমএল নট ডট এসটিএমএল যাবো হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। এখানে আমরা কোয়েরি করেছিলাম, পোস্ট টাইপ স্লাইডার বানানো হয়েছে, হ্যাভ পোস্ট দিয়ে এই কাজটা করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিস আমরা ডাইনামিক্যালি হ্যান্ডেল করছি। এই পর্যন্ত আমাদের ডান, রাইট? সো স্লাইডারের পোর্শনটুকু ডান। যদি কখনো এমন হয় যে স্লাইডারটা অন্যান্য পেজেও ইউজ করছি, তখন এই পোর্শনটুকু আলাদা একটা ফাইলে রূপান্তর, আলাদা ফাইলে অ্যাড করে ওই ফাংশন নেমটা বা ওই ফাইলটাকে ইনক্লুড করা, যেমনটা আমরা উপরে করেছি গেট হিডারের মতো। লাইক যেটা তখন করতে হবে গেট টেমপ্লেট ডিরেক্টরি, যেমনটা আমরা দেখছি এখানে তো দেখছি না, এই ফাংশনটা পিএইচপিতে থাকে, এই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি দিয়ে ওই ফাইলটাকে কল করা। তো তখন কিন্তু গেট হিডার গেট ফুটার হবে না, তখন আপনাকে এইভাবে বলতে হবে। তাহলে কী হবে, অন্যান্য পেজেও আপনি স্লাইডারটাকে কল করতে পারবেন যখন আপনি একটা ফাইলের মধ্যে রাখবেন। সো এটা হচ্ছে ইন্ডেক্সে কল করার জন্য। আর নিচের দিকে এগুলো তো আমার লাগবে না, এগুলো ডাইনামিক্যালি হ্যান্ডেল করবে এখন, এগুলো বাদ। আর এই জায়গাটায় রিকোয়েস্ট ফ্রম, আপনি যদি নিচের দিকে তাকান, রিকোয়েস্ট ফ্রম হচ্ছে এটা রিকোয়েস্ট টু কল ব্যাক রাইট নাও মরিস ডেবিট কিছু একটা বলছে কন্ট্যাক্ট, তারপরে কন্ট্যাক্ট আস ক্লিক করছে। এর মানে হচ্ছে এটা ডাইনামিক্যালি নতুন একটা পেজে যাবে, সেখান থেকে কন্ট্যাক্ট আস এই বাটনটা ক্রিয়েট, মানে এখানে তো এটা তো তৈরি করতে হবে, কিন্তু ক্লিক করলে যেন নতুন একটা পেজে যায়, ওই পেজের কথাই বলতেছে। এটা কিন্তু নট এ বিগ ডিল। এই দেখেন পেজের নাম দিচ্ছে, আমি এখানে যদি বলি কন্ট্যাক্ট ডট পিএইচপি, তার মানে কি ওই পেজে যাবে? যদি আমি এইভাবে বলি আর কি, তাহলে এটা ওইভাবে কাজ করবে। এখন এখানটায় এই পোর্শনটুকু, এই ছোট্ট পোর্শনটুকু আপনি নিশ্চয়ই লুপিংয়ের কিছু নাই আছে, লুপিংয়ের যেহেতু কিছু নাই, আপনি কিন্তু এটার জন্য কাস্টম পোস্টার বানাবেন না। এটা আপনার থিম অপশন থেকে ক্রিয়েট করতে হবে, বা থিম অপশন থেকে আপনি কন্ট্রোল করবেন, অথবা ওই পেজের নিচের দিকে একটা পোর্শন থাকবে কাস্টম ফিল্ডের মাধ্যমে করতে হবে, অথবা আপনার এটা পেজ বিল্ডার দিয়ে করতে হবে। বুঝতে পারছি? কারণ এটা কিন্তু পুরোটাই হচ্ছে নর্মাল ডিজাইন, এটা হচ্ছে স্লাইডার। স্লাইডারটাকে আপনি অপশন ক্রিয়েট করতে পারেন যে আপনি স্লাইডারটা দেখাবেন কি না, এটাও আপনি করতে পারেন। স্লাইডারটা দেখাবেন কি না এটা আপনার এই পেজে যাওয়ার পর এখানে যদি এডিট করতে চাই, যেমন আমরা এখানে কিন্তু কোনো ফ্রন্ট পেজ নাই গাইস। দেখেন এখানে একটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে আমাদের এই পেজটা কিন্তু ফ্রন্ট পেজ না, কিন্তু বাই ডিফল্ট রান হচ্ছে, এটা ব্লক পেজ হিসেবে রান হচ্ছে। ব্লক পেজ বলতে যেখানে পোস্ট থাকবে, কিন্তু আমাদের এই ওয়েবসাইটটাতে কিন্তু ব্লক পেজ নাই। অ্যাবাউট আস, তারপরে হচ্ছে আওয়ার সার্ভিসেস, দেখেন ঘুরে ফিরে কিন্তু একই পেজ আসতেছে, রাইট? কন্ট্যাক্ট আস, একই পেজ আসবে ঘুরে ফিরে, তার মানে ইন্ডেক্স পেজটাই কিন্তু ঘুরে ঘুরে আসতেছে। বুঝতে পারছি? এটা হচ্ছে প্রবলেম। তো আমাদের সিঙ্গেল পেজের কাজ করতে গেলে এগুলো কিন্তু ডাইনামিক না, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট এইচটিএমএল থেকে আসতেছে, কিন্তু তবুও কিন্তু ডাইনামিক্যালি কন্টেন্ট একই রকম দেখাচ্ছে। মানে সে ইউআরএল আলাদা হলেও পেজ কিন্তু ইন্ডিরেক্টর পিএইচপি দেখাচ্ছে, কারণ ওয়ার্ডপ্রেস কখনো এইচটিএমএল ফাইল রান করে না। ডিরেক্টরির জন্য হয়তো ওই একই পেজে ঘুরছে, বাট এটাকে রান করার জন্য আমাদের ইন্ডিভিজুয়ালি পেজ বানাতে হবে, মেনুটাকে ডাইনামিক করতে হবে, যেটা আমরা করিনি। আমরা মেনুটা ডাইনামিক করার পর ভিতরে ঢুকবো, ঠিক আছে? এর আগে ঢোকার দরকার নেই। আমরা এইটাকে ডাইনামিক করব, এই লোগো থেকে শুরু করে এভরিথিং এটাকে ডাইনামিক করব। এবং আমি যদি ছোট করি, দেখেন বার আসতেছে, তার মানে কি এটা নিশ্চয়ই একটা বুটস্ট্র্যাপ ইউজ করা বা সামথিং এরকম কোনো প্লাগইন ইউজ করেছে বারের জন্য। সো আপনি যদি হিডারে যান তাহলে হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হবে। হিডারের ভিতরে এটা হচ্ছে লোডার, আর এটা হচ্ছে সাব হিডার, মানে উপরের যে পোর্শনটা, এগুলোকে আমাদের থিম অপশনের মাধ্যমে ডাইনামিক করতে হবে যাতে যে কোনো পেজে অটোমেটিক্যালি কাজ করে। এখানটায় আমি ইন্ডেক্স ডট এসটিএমএল দেখতে পাচ্ছি এবং লোগো দেখতে পাচ্ছি। তো লোগোটাকে আমরা ডাইনামিক করব, এবং এখানে মেনু আছে, আপনি দেখে বুঝতে পারতেছেন যে এটা বুটস্ট্র্যাপ ইউজ করা। সো এখন বুটস্ট্র্যাপ কত ভার্সন ইউজ করা সেটা আপনি ভেন্ডর থেকে, বুটস্ট্র্যাপ থেকে দেখতে পাবেন। যদি এখানে যাই, এটা বুটস্ট্র্যাপ 4.1.3 ইউজ করা হয়েছে। সো এখন এই পোর্শনটুকু ডাইনামিক করার জন্য মেনু ক্রিয়েট করতে হবে। তো মেনুর কাজটা করলে আমাদের জিনিসগুলো আরও সহজ হবে হ্যান্ডেল করা। এইখানটায় অ্যাপিয়ারেন্সে যাবেন, তারপর দেখবেন মেনুসের কোনো অপশন নাই, তার মানে কি মেনু ক্রিয়েশনের জন্য মেনু রেজিস্ট্রেশন করতে হবে, তখন মেনু বের হবে। আবার উইজেট নাই, এগুলো প্রত্যেকটা রেজিস্ট্রেশন করতে হয়। তো স্ট্যাটিক ওয়েবসাইটের উপরের দিকে আপনি দেখবেন যে ফাংশন ডট পিএইচপি আছে, এখানে দেখবেন তারা মেনু রেজিস্ট্রেশনের জন্য এই একটা অপশন তৈরি করেছে যে রেজিস্টার ন্যাপ মেনুস। এখন আমি এটাকে ইউজ করব আমার ফাংশন ডট পিএইচপিতে। তো তাহলে হয়তো একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি আমার
ফাংশনাল পিএইচপিতে যাই এবং এখানে যে আফটার সেট আপ থিম যে আসতেছে এই যে হুকটা এর ভিতরে দিতে হবে। তো আমি এটা অ্যাড করি, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে রেজিস্টার ন্যাপ মেনুস এটা মাস্ট দিতে হবে। দেওয়ার পর যদি আমি রিলোড দিই তাহলে দেখেন ইরর আসতেছে, কী বলছে, আনএক্সপেক্টেড সেকেন্ড ব্র্যাকেট। সো এইখানটা এটা না দিলেও চলবে, এটা এইভাবে আসবে। সো আমি এইখানটায় রিলোড দিই, দিলেই কিন্তু দেখবেন এখানে মেনুস আসার কথা আসছে। কিন্তু মেনুস আসার পর আমি যদি মেনুসে ক্লিক করি, মেনুর ইন্টারফেস দেখবেন, আপনি এখানে সাপোজ একটা নাম দিলাম, ক্রিয়েট মেনু করলাম, এটা হলো। কিন্তু আমি মেনুগুলো অ্যাড করার পর কোন আইডিতে শো করাবো, আপনি কোথায় শো করাবেন, উপরে নাকি নিচে বা সাইডে, এটা বলার জন্য আইডি ক্রিয়েট করতে হবে, সেটা কিন্তু করা হয়নি। এটা খুব একটা কঠিন কিছু না। এই জায়গাটায় আমাদের যেটা বলতে হবে অ্যারে, আমি এখানে অ্যারে কল করবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবো, সেমিকোলনে ক্লোজ। এর ভিতরে আমরা অনেকগুলো আইডি এবং লোকেশন তৈরি করব। সো আমি এখানে বলবো প্রাইমারি মেনু, আপনি দিয়ে দেন প্রাইমারি মেনু, তারপর এখানে কোলন দিয়ে বলবো প্রাইমারি মেনু, আবার প্রাইমারি মেনু। তো এটা যদি দেই, আপনি একটু রিলোড দেন, দেখেন কি আসে, আনএক্সপেক্টেড সেমিকোলন। অ্যারের ভিতরে কখনো সেমিকোলন হয় না, আর এটা মনে হয় ভুল দেখাচ্ছে। রিলোড দেন, চলে আসছে প্রাইমারি মেনু। এখন এইখানে প্রাইমারি মেনুর এই জায়গাটায় আমি লাগাই দিলাম, রিলোড দেন, দেন লিখে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নাম আর এটা হচ্ছে আইডি। আইডি কখনো স্পেস দিবেন না, তাহলে দুটো আইডি হবে এবং আমার মেনু কাজ করবে না। ছোটো হাতে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা মেনু। আর একটা যদি তৈরি করতে চাই, আপনি বলেন যে ফুটার মেনু, আপনার ইচ্ছে মতো আপনি মেনু বানান, ফুটার মেনু। এবং এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটে কতগুলো মেনু লাগবে তার উপর। এবার আমি টপ হিটার মেনু বানাই, সেটা আপনি বানাতে পারেন, বাট আমাদের মনে হয় না খুব একটা দরকার আছে। আমি এই দুটো জিনিস বানাই, বানানোর পর রিলোড যদি দিই আপনি নিচে এই মেনুগুলো পাবেন, এটা অন্তত বুঝতে পারছেন। এখন প্রাইমারি মেনুতে আমি এগুলো সিলেক্ট করে দিই সাপোজ, তারপরে অ্যাড করি, করার পর এই প্রাইমারি মেনুকে সিলেক্ট করি। প্রাইমারি মেনু সিলেক্ট করার পর প্রাইমারি মেনু হিসেবে আমি বোঝাতে যাচ্ছি যে হিটার মেনু। তো আপনার এই আইডিটাকে ধরে আমার এই হিটারের ভিতরে কল করতে হবে। যেমন এই ইউএলের পর এইখানটায় পিএইচপি কোড দিয়ে আমি এখানে অ্যাড করব, ওই মেনুটাকে কল করব, তাহলে অটোমেটিক্যালি মেনুটা পাবে। তার মানে হচ্ছে আমি ডিসপ্লে মেনু ইন হিডার ওয়ার্ডপ্রেস থিম ডেভ এইভাবে যদি সার্চ দেন, তাহলে আপনার ওই নেভিগেশন মেনুস ওয়ার্ডপ্রেসে কীভাবে কাজ করবে, এই যে ডাব্লুপি ন্যাপ মেনু কীভাবে কাজ করবে সেটা কিন্তু বলে দেয়। এখানে আমরা বলেছি যে রেজিস্টার ন্যাপ মেনুস, কিন্তু শো করতে হবে এই যে এইভাবে। তো এটার সহজ যে ইন্টারফেস সেটা হচ্ছে ডাব্লুপি ন্যাপ মেনু। তো এইটাকে যদি আমি কল করি তাহলে কিন্তু হয়ে যায়। এখানে আর একটা সহজ উপায় আছে, এইটাকে আমি কল করি, কল করার পর এইখানটায় নিচের দিকে আমি এখানে অ্যাড করে দেবো থিম লোকেশন, অ্যারে দিয়ে করেছে তারা, আমি এটাকে নিচে নিচে রাখি এবং ওরা তার একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছে, এইভাবে দিয়েছে। তো এখানে বলছে যদি থিম লোকেশন ইজ ইউজার লগ ইন থাকে তাহলে লগ ইন মেনু, আর যদি লগ ইন না থাকে তাহলে লগ আউট মেনু দেখাবে। এগুলোর কিছু দরকার হবে না, আপনি জাস্ট এখানটায় বলে দিবেন কোটেশন দিয়ে, এইভাবে কোটেশন দিয়ে বলে দিবেন, ডান হয়ে যাবে। এখন এইখানটায় মেনু নেমটা দিতে হবে, অ্যারে, এটা হচ্ছে ডাব্লুপি ন্যাপ মেনু সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে থিম লোকেশনের এই জায়গাটায়। তো আমার থিম লোকেশন কি এটা আমরা দেখব। আমাদের থিম লোকেশন নাম হচ্ছে প্রাইমারি মেনু, এই আইডিটাকে কল করতে হবে, করার পর এইখানটায় ওই আইডিটা বসা দেবেন, ডান হয়ে গেছে। সো আমি যদি এখন ওয়েবসাইট যদি রিলোড দিই, ডাবল মেনু পাবে নিচের দিকে, এই যে দেখে মেনুটা আসছে, কিন্তু মেনু ডিজাইনটা আসেনি। মেনু ডিজাইন আনতে গেলেও আপনার পিওরলি ডিজাইন আসবে না, রেসপন্সিভের জন্য ন্যাপ বার এটা হবে না। এই কারণে আমাদের একটু এক্সটার্নাল কিছু কাজ করতে হবে, ন্যাপ ওয়াকার ইউজ করতে হবে। সো গাইস, আপনারা প্রত্যেকে এই জিনিসটা এখন করে ফেলবেন যে রেজিস্টার ন্যাপ মেনুস এবং
আপনি বেশি বেশি করে বানান, আপনাদের হয়তো এই থিমটা দেওয়া হয়েছে কাজ করার জন্য। আমি দুটো জিনিস অন করছি, আপনি এটা করে ফেলবেন এখন, করেন। আহ, এখানটায় কিভাবে আপনি হিটারে তুলবেন এটা সেটা দেখানো হচ্ছে, আর কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা দেখানো হচ্ছে। আপনি চাইলে আরও বাড়াতে পারেন, আরও মেনু বাড়াতে পারেন, তাহলে হয়তো আরও কিছু শিখবেন। এটা দেওয়ার পর এখানে আরও অনেক অপশন আছে, ওইটার জন্য একটু গুগল করেন, দেখেন আরও কিছু পাবেন। আমাকে আহ, এখন এই মেনুটাকে আমরা কাস্টমাইজ করব, মেনুটার ইন্টারফেসটা আরও সুন্দর করার জন্য। এখন এই এর যে ডিজাইনটা সেটা ইমপ্লিমেন্ট কীভাবে করব, তাই না? সো এখানটায় এটাকে দুই ভাগ না করে এক ভাগ দেখাই, এটা বাদ দিই, এটা এইভাবে রাখি, ভিউ করি, এটাকে আমরা লেআউট সিঙ্গেল করে দিই। এখন এটা বাইরে আসছে, কিন্তু বাইরে আসলে কি কি অ্যাড হচ্ছে সেটা একটু দেখি। ইন্সপেক্ট এলিমেন্ট করার পর দেখেন ইউএল, এইটা তো হচ্ছে এর, আর এখানে দেখবেন ডিভ আসছে, ইউএল আসছে, এলআই আসছে, সবই আসছে। এবং বুটস্ট্র্যাপের বাইরেও ওয়ার্ডপ্রেস কী করে, এই ক্লাসগুলো ডিফাইন করে দেয়। আর সমস্ত ওয়েবসাইটের থিমই যে বুটস্ট্র্যাপ দিয়ে করা হয় এমনটা কিন্তু না। সো এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে আসে এবং এটার মাধ্যমে কাস্টমাইজ করা যায়, সিএসএস করে আপনি ডিজাইনটা করতে পারেন। বাট আমরা বুটস্ট্র্যাপে আদলে করব, কেন করব? কারণ রেসপন্সিভ করার সময় যে বারটা আসে সেটা কিন্তু আনতে হবে। তো সেটা মাথায় রেখে বুটস্ট্র্যাপের ইন্টিগ্রেশনটা করতে হবে। তার আগে এইটার যে ক্লাসগুলো, যেমন হচ্ছে এই পোর্শনটুকু, এটাই তো আসতেছে, তাই না? তো এই ইউএলটার জন্য এটা বাদ দিয়ে জন্য আমরা এর ভিতরের যে ক্লাসগুলো আছে, ইনিশিয়াল যে ক্লাসগুলো, সেটা যেন আমরা ইন্টিগ্রেট করতে পারি, সেটার জন্য আমাদের এখানে যেতে হবে। এখানে দেখেন মেনুস দেওয়া আছে, মেনু নেম, তারপর হচ্ছে এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে কন্টেনার আইডি, তারপর হচ্ছে ক্লাস কন্টেনার, এই যে কন্টেনারটা যে আছে এইটা যদি আপনি কপি করেন, কপি করার পর আপনি এখানে কমা দেন, কমা দিয়ে আপনি কন্টেনার লেখেন, তারপর এখানটায় আপনি এটা দেন, তারপরে বলেন যে থিম বা সামথিং কিছু একটা, থিম সিএসএস এরকম কিছু একটা লিখলাম। তাহলে এই জায়গাটায় কি হবে সেটা একটু দেখি। যদি আমি রিলোড দিই, তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এটা আমি এখানে অ্যাড করে দিই, তাহলে হয়তো সুবিধা হবে। ক্লিক, তারপর হচ্ছে ক্লিক, এখানে ইউএল, ইউএলের ভিতরে দেখেন এটা আসছে, তারপর হচ্ছে এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে পরেরটা। এখানে দেখবেন কিছুক্ষণ আগে কিন্তু একটা ডিপ ছিল, সেই ডিপটা কিন্তু নাই। একটা ডিপ ছিল, সেই ডিপটা কিন্তু নাই। আমি যদি এটাকে সরি, এটা না দিলেও চলবে, কন্টেনারটা ফাঁকা রাখতে হবে, কন্টেনারটা ফাঁকা রাখতে হবে। এবং আমি যদি এটা কমেন্টিং করি, আপনি দেখবেন যে এখানে ইউএলের আগে প্যারেন্টে একটা ডিপ তৈরি হয়। আমি এখানে ক্লিক করলাম, তারপর আবার এখানে ক্লিক করলাম, আপনি দেখবেন একটা ডিপ তৈরি হয়েছে। সো এই ডিপটাকে আমি ভ্যানিশ করবো যাতে ইউএলের মতো আচরণ করে। সো ওই কারণে আমি এটাকে অ্যাক্টিভ করব। কন্টেনার কী করে, ওই ডিপটাকে কাভার করে, ডিপটার মাধ্যমে ডিপটাকে কাভার করে। সো এখন এখানে দেখবেন মেনু ক্লাস, মেনু আইডি, এই যে মেনু যে আছে, মেনু ক্লাসটাকে কল করে আমরা এর নিচে কমা দিয়ে অ্যাড করব, সাপোজ এইভাবে। এখন এইখানটায় আমি মেনুটা অ্যাড করব। মেনু ক্লাস বলতে কী বোঝায়, আমি যদি এগুলোকে ইউজ করি, এইটা তো মেনু ক্লাস, তো আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম। এবার যদি আমি আবার রিলোড দিই, অ্যালাইনমেন্টের কাজ পেয়ে যাব। আমি যদি এখানে যাই, তারপরে আপনি দেখবেন যে এখানে মেনু, এটা তো ওয়ার্ডপ্রেস থেকে আসে এবং এই ক্লাসগুলো কিন্তু অ্যাড হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে এটা কাজ করছে এইভাবে। অ্যান্ড ভিতরে যখন যাব এলআইতে, এই ক্লাসগুলোর বাইরেও আপনি ইউএলের যে বাড়তি যে ক্লাসগুলো, যেমন হচ্ছে ন্যাপ আইটেম, অ্যাক্টিভটা চলে আসে, বাট হচ্ছে ন্যাপ লিঙ্ক, এগুলোকে কীভাবে নিয়ে আসবে, কারণ এগুলোর মধ্য দিয়ে কিন্তু ডিজাইনটা আসছে। তো এখানে যদি এই কাজটা করতে চান, মেনু ক্লাসের পরেও, মেনু ক্লাস বলতে ইউএলকে বোঝানো হচ্ছে, কিন্তু এর ভিতরে এলআই বা অ্যাঙ্করটাকে যদি ডিজাইনটা নিয়ে আসতে চান, তখন আপনি কী করবেন? তো সেটার জন্য এখানে দেখবে কন্টেনার আইডি, কন্টেনার কাজ, এবং মেনু হচ্ছে মেনুর কাজ, ইউএলের কাজ। ভিতরে দেখেন লিঙ্ক বিফোর, কিছু দিবেন কিনা, তারপর হচ্ছে বিফোর আফটার, এই জিনিসগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। যদি আপনি বিফোরটাকে অ্যাড করেন তাহলে আউটপুটটা কী আসে একটু দেখিয়ে দিই। খুব একটা এগুলো ইউজ করা হয় না, বাট আমরা একটু কাজে লাগাতে পারি। বিফোর দিলাম,
বিফোর দেওয়ার পর আমি এখানে সামথিং লিখে দিই, তাহলে হয়তো বুঝবো যে আসলে সামথিং কীভাবে আসবে, বিফোর আপনাকে কী করে। সো আমি যদি এখানে রিলোড দিই আবার, দেখেন এখানে কিন্তু প্রতিটা অ্যাঙ্কর ট্যাগের আগে সামথিং আসছে, তার মানে কি আফটার হচ্ছে পিছনে, তার মানে এই আগে পিছে কিছু কন্টেন্ট অ্যাড হয়ে যায়, বুঝতে পারছি? ইউএলের মধ্যে আগে পিছে কিন্তু কন্টেন্ট অ্যাড হয়ে যায়। তো এটা হচ্ছে একটা প্রসেস। তো আফটার বিফোর কি আফটার কী করবে এটা বুঝতেই পারছেন। আর লিঙ্ক বিফোর, যদি আপনি লিঙ্ক বিফোর দেন তাহলে কি হবে, আমি এটাকে কপি করি, করার পর এখানটা আমি লিঙ্ক বিফোর দিয়ে দিই। লিঙ্ক বিফোর দিয়ে দিলাম, এখন সামথিং দিয়ে রাখলাম, দেখি কি হয়। লিঙ্ক বিফোর বলতে লিঙ্কের ভিতরে যদি কোনো কন্টেন্ট থাকে সেটা কথা বলছে হয়তো। আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন লিঙ্কের ভিতরে লিঙ্ক বিফোর বলতে সার্ভিসের আগে, মানে লিঙ্কের ভিতরে এবং লিঙ্কের বাইরের কথাগুলো বলা হচ্ছে। এর বাইরে কিন্তু আপনি কিছু পাচ্ছেন না, আপনাকে কিছু দিচ্ছে না। যেটা হচ্ছে আপনি এলআর মধ্যে কোনো ক্লাস পুশ করবেন, আবার দেখা যায় যে ড্রপডাউন মেনু যদি বানান তখন আপনি কী করবেন, বুটস্ট্র্যাপের যে ইন্টারফেস ডিজাইন সেটা কিন্তু পাবেন না। ওই কারণে এখানে ন্যাপ ওয়াকার ইউজ করতে হবে। ন্যাপ ওয়াকার হচ্ছে বুটস্ট্র্যাপের তৈরি, বুটস্ট্র্যাপের ক্লাস কনসেপ্টের উপরে ডিপেন্ড করে ওয়ার্ডপ্রেসের এই যে স্ট্রাকচার সেটাকে ম্যানেজমেন্ট করার জন্য তৈরি করা হয়েছে। তো এটা তৈরি করলে বা এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে হয়তো আমাদের জিনিসগুলো আরও সহজ হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের সার্চ দিতে হবে যে বুটস্ট্র্যাপ ফর ন্যাভ ওয়াকার বানানটা হচ্ছে এরকম, এবং আমি এখানে বলবো ওয়ার্ডপ্রেস, তাহলে আমি ওই গিটহাবে পাবো। তো এখানে যাই, যেটা শুরুতে দেখাচ্ছে তার মানে কি ওটা বেশি ভিউয়ার্সের একটা ব্যাপার থাকে, এই ফাইলটা আমি পাবো। তো যদি আমি এটা ইউজ করি, ইন্টিগ্রেশনের পার্টটা তারা বলে দেয় যে কীভাবে লিঙ্ক করতে হবে। সো আমরা এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করলাম, অ্যান্ড আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই, রাইট ক্লিক করে ওপেন ফোল্ডার, এবং আমাদের যে এই ফাইলটা সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে রাখি। এটা ডিলিট করে দিই, এটা লাগবে না। দেন হচ্ছে আমি এখানে যাই, তারপর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইনক্লুডে যাই, এর ভিতরে এক্সট্রাক্ট করব, অ্যান্ড এর ভিতরে দেখবে অনেকগুলো ফাইল চলে আসবে, এতগুলো ফোল্ডার দরকার নেই। আমি এটাকে কাট করি, কাট করার পর বাইরে নিয়ে আসি, তারপর এটাকে ডিলিট করে দিই। কোনো একটা ফাইল লিঙ্ক করতে হবে আমার ওয়েবসাইটে, সো অটোমেটিক্যালি কাজ করবে। এখানে এত কিছু না লিখেও আপনি ছোটো করে লিখতে পারেন, ন্যাপ ওয়াকার অনলি, তাতেও হবে। বুটস্ট্র্যাপ ন্যাপ ওয়াকার এটা লিখে দিলাম। এই ফাইলটাকে আমরা লিঙ্ক আপ করব আমাদের ফাংশন পিএইচপিতে। ডিরেক্টরি যেখানে লিঙ্ক করা হয়, এই যে এখানটায় আমি নিচের দিকে বা উপরের দিকে যে কোনো জায়গায় লিঙ্ক করে দিই। এই জায়গাটা হচ্ছে ফাইলের নাম বসবে, ফোল্ডারের নাম বসবে, এরপরে ফাইলের নাম বসবে। ফাইলের নামটা কি তারা ডিরেক্টরিতে বলে দেয়, নিচের দিকে যদি যান, এখানে হচ্ছে ওল্ড নেম, এখন নিউ নেম হচ্ছে ক্লাস ডাব্লিউপি বুস্টার ন্যাপ ওয়াকার। এই ফাইলটাকে কল করতে হবে। এই ফাইলটাকে আমি সিলেক্ট করলাম ঠিকই, কিন্তু ক্লাস ডাব্লিউপি এর ভিতরে দেখেন তো কোন ফাইলটা, ক্লাস ডাব্লিউপি পিএইচপি এই ফাইলটা। তো এই ফাইলটাকে আমি এর মধ্যে লিঙ্ক করে দেব, তাহলে ইনিশিয়াল কাজ শেষ। এখন আমি যদি ওয়েবসাইট রান করি তাহলে হয়ে যাবে নাকি? জীবনও হবে না, কারণ আমাকে এখানে ইউজ করতে হবে, এখানে কাজ করতে। আমি জাস্ট চেক করে দেখছি যে ওয়েবসাইটে কোনো ইরোর আসছে কি না। এরপরে যেটা করব, তারা কিন্তু বলে দেয় যে রেজিস্টার ন্যাপ ওয়াকার রেজিস্টার করে এইভাবে করা হয়, আফটার সেটআপ থিমের মধ্যে দিতে হবে। অর্থাৎ এইটাকে আবার আফটার সেটআপ থিম দিয়েও করতে পারেন অথবা নর্মালও করতে পারেন। এটার মানে হচ্ছে যদি রেজিস্ট্রেশন হয়ে যায় বা আপনার যদি এটার মানে হচ্ছে থিম সেটআপের পরে এই জিনিসটা কাজ করবে যদি আপনার এটাকে এক্সিস্ট করে, তখন কাজ করবে। এই যে এখানে আর একটা জিনিস বলছে, যদি ফাইল এক্সিস্ট হয় তাহলে এই জিনিসটা কাজ করবে, নাহলে করবে না। এই ধরনের জিনিসগুলো দেওয়া হয় যাতে কোনো ইরোর না আসে ওয়েবসাইটে। সো যদি হতে পারে যে কোনো ফাইল ডিলিট হলো, তাতে কিন্তু প্রবলেম হবে না যদি আমি এই ধরনের জিনিসগুলো ইউজ করি, বাট ইনিশিয়ালি এগুলো খুব একটা দরকার হয় না। এখানে দেখতে পাবেন যে ওয়াকার দেয়া আছে, এই ওয়াকারটা ইউজ করতে হবে। ওয়াকারটাকে কপি করি,
করার পর এটা আমরা দিব হচ্ছে হিটারে। আমরা ওখানে লিঙ্ক করলাম, করার পর এখানটার নিচের দিকে আমি এটাকে কল করব। তো এখানে বলা হচ্ছে ডাব্লিউপি বুস্টার ন্যাভ ওয়ার্কার। কেন? আমাদের এর ভিতরে যে ফাইলটা আছে ক্লাস ডাব্লিউপি, এখানে দেখবেন একটা ক্লাস দেওয়া আছে ডাব্লিউপি বুস্টার ন্যাভ ওয়ার্কার। মূলত এটাকেই কল করা হচ্ছে এখানে ডাব্লিউপি বুস্টার ন্যাভ ওয়ার্কার। তাহলে অটোমেটিক্যালি এটা এক্সিস্ট হয়ে যাবে। বুঝতে পারছি? আর আরেকটা জিনিস করা হয়, তারা কিন্তু উপরে দিয়েছে ফলব্যাক সিভি। এই জিনিসটাকেও আমি এর নিচে অ্যাড করে দিই। এমন না যে সিরিয়াল মেনটেন করতে হবে। ডাব্লিউপি বুস্টার ন্যাভ ওয়ার্কার, তারপর হচ্ছে ফলব্যাক। যদি কাজ নাও করে সে হয়তো এটাকে ব্যাকআপ দিবে বা সামথিং এরকম একটা কিছু করবে। ফলব্যাক বলতে যদি আপনার কাজ না করে তখন সে ব্যাকআপ হিসেবে কাজ করবে, এরকম কিছু একটা। এটা এক্সপ্লেনেশন দেখতে হবে ফলব্যাক সিভি কী কাজ করে। আমরা যদি একটু দেখি, উপরের দিকে পাওয়া যায়, এগুলো সব দিয়ে দেয় যে কোনটার কী কাজ। এই যে বলছে যে ইফ দ্য মেনু ডাজ নট এক্সিস্ট, যেটা বললাম, এ কলব্যাক ফাংশন উইল ফায়ার ডিফল্ট ইজ ডাব্লিউপি পেজ মেনু। অর্থাৎ যদি আমার এটা কাজ না করে তাহলে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসের নিজস্ব যে মেনু সিস্টেম সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। সো এবার যদি আমি রিলোড দিই, তাহলে দেখেন মেনুর স্ট্রাকচারটা পেয়ে গেছি। ওয়াও, কিচ্ছু করতে হয়নি, অটোমেটিক ডিজাইনটা পেয়ে গেলাম। ডিজাইনগুলো কিন্তু থিম থেকে আসে, কিন্তু আমার ক্লাস আইডিগুলো ধরিয়ে দিলাম। এখন আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, আপনি দেখবেন এখানটায় ক্লাস অ্যাড হয়েছে ন্যাভলিং, তারপর হচ্ছে এলআইতে দেখবেন ন্যাভ আইটেম দেওয়া থাকে যেটা বুটস্ট্র্যাপে, সেটা অ্যাড হয়েছে। এবং আপনি ড্রপডাউন মেনুও যদি বানান বুটস্ট্র্যাপ থেকেই চলে আসবে। এখানে কিছু জিনিস আমরা বাদ দেবো, লিঙ্ক বিফোর, এটা দরকার নাই। বাকি জিনিসগুলোতে অ্যাজ ইউজুয়াল আসবেই। তাহলে এই মেনুটা আমার আর দরকার হচ্ছে না। কমেন্ট করি, দেন আমরা এখন এটাকে রিলোড দিই, তাহলে আমরা পারফেক্টলি আমরা মেনুটা পাচ্ছি ডায়নামিক্যালি। যদি এরকম হয় যে এখনকার তো ট্রেন্ড হচ্ছে বুটস্ট্র্যাপ 5, তাহলে ইন দ্য ফিউচার বা আপনি যদি গুগল করেন দেখবেন ওই ওয়ার্ডপ্রেসের যে ন্যাভ ওয়ার্কারটা আছে এটা হয়তো বুটস্ট্র্যাপ 5ও অলরেডি হয়তো পাবেন। সো ওই ক্ষেত্রে আপনি হয়তো একটু সার্চ করে দেখতে পারেন। মেনুটা ডান, এবং লোগোর ক্ষেত্রে আসি। লোগোটা কিন্তু আমাকে ডায়নামিক্যালি এটা থিম অপশনের মাধ্যমে বানাতে হবে। এগুলো না হয় আমরা রেজিস্টার মেনু দিয়ে করব, কিন্তু এটা কিন্তু আমরা করতে পারবো না। এটার জন্য আমাকে থিম অপশন ইউজ করতে হবে। সো ওই ক্ষেত্রে ইনিশিয়ালি আমরা যেটা করব, এখানটায় কিন্তু এটার ইন্ডেক্স এইচটিএমএল দেওয়া আছে, এটা তো আমাদের দেখতে হবে, তাই না? তার মানে কি এটা হোম ইউআরএল দিতে হবে। হোম ইউআরএল দেওয়ার জন্য আপনার এখানে হিটারে যান, দেখেন এখানে বলা আছে কার্ডসেট, তবে এখানে বলা আছে যে স্কিপ কন্টেন্ট। আচ্ছা, এখানে লোগোতে যাই, ইজ হোম, তাহলে হোম ইউআরএল, এই যে কন্টেন্টটা আসে না, এই জিনিসটাকে কপি করেন। করার পর আমরা হিডারের এইখানটা দিয়ে দেবো। তাহলে কী হচ্ছে, এটা ডায়নামিক্যালি লিঙ্ক হবে হোম পেজে। অ্যান্ড মেনুর যে পার্টটা আছে, এটা যদি আপনি থিম থেকে আসে, থিমের একটা টাইটেল আছে, সো ব্লক ইনফো ন্যাভ, মানে থিমের যে নামটা সেটাকে আপনি কপি করেন, করার পর এর মধ্যে বসা দেন। তাহলে কী হচ্ছে, ডায়নামিক্যালি এটাকে হ্যান্ডেল করা হবে। এবার যদি রিলোড দিই, দেখেন চেঞ্জ হয়নি। এর কারণ কি? কারণ হচ্ছে এটা থিম থেকে আসতেছে, এবং ইউআরএল কিন্তু জেনারেট হয়ে যাবে। আমি যদি ক্লিক করি, আপনি দেখবেন ইউআরএলটাও জেনারেট হয়েছে। তো আমি যদি এখন ক্লিক করব বারবারই কিন্তু ওই পেজে যাবে। এগুলো কিন্তু সবই এখন ডায়নামিক। কিন্তু এখন যে জায়গাটায় আমরা তখন পজ করেছিলাম, সেটা হচ্ছে যেই পেজেই ক্লিক করে না কেন অটোমেটিক্যালি ওই index.php কিন্তু বারবার দেখাচ্ছে, রাইট? কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। এটার জন্য যে ফাইলটা লাগে সেটার নাম হচ্ছে page.php, এবং মূলত এই page.php কিন্তু যত পেজ আমরা বানাই অ্যাড নিউ করে করে সেই পেজগুলোকে কন্ট্রোল করে। তো আমি এখানে নিউ ফাইল করব, তারপর এখানে বলবো page.php, ওয়ার্ডপ্রেস এটাকে ট্র্যাক করতে পারে। যদি আমি এটাকে দেই, তাহলে এবার যদি আমি রান করি, তাহলে দেখবেন ফাঁকা দেখতে পাবেন, কারণ কন্ট্যাক্ট পেজ কন্ট্রোল হচ্ছে page.phpর মাধ্যমে। বুঝতে পারছি? অ্যান্ড আমি এর ভিতরে যা যাবতীয় আছে সেটাকে যদি আমি অ্যাড করি, অ্যান্ড নিচে তো হিডার ফুটার আছেই, এখানটা যে আমরা স্লাইডারের কাজটা করেছিলাম সেটাকে আমি রিমুভ করতে চাই। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে রিমুভ করতে চাই। তাহলে আমি এই পেজে চাচ্ছি না যে স্লাইডারটা থাকুক, তাহলে হয়তো আরও ক্লিয়ার হবেন যে আসলে কীভাবে কাজ করছে। তাহলে দেখেন কোনো স্লাইডার নাই, এই কন্টেন্টগুলো আসছে, সো এইখান থেকে আসছে, সো এটা আমরা ডিলিট করে দিই। জিনিসটাকেও খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। বুঝতে পারছি? মেনুটা কিন্তু দেখা যাবে না, কারণ এটা ফাঁকা অংশ, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট,
এই জন্য এটা আসছে। এখন আপনি যদি অন্যান্য পেজে যান তাই কিন্তু হবে, কারণ এই পেজ ডট পিএসপি থেকে কিন্তু কন্ট্রোল হচ্ছে। তাহলে খুব ইজিলি একটা জিনিস বুঝতে পারবো যে আসলে কী হচ্ছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা ডিলিট করে দিন, অ্যাকচুয়ালি নিচ থেকে উপর পর্যন্ত ডিলিট করে দিন। আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত নেই। অ্যান্ড আর কত নাই আর। সো সার্ভিস দিলাম সাপোজ, এবং এর ভিতরে আপনি H1 দেন, দেওয়ার পর বলেন যে পেজ ডট পিএইচপি ফাইল, তাহলে হয়তো আরও ক্লিয়ার হবেন যে এটা আসলে কোত্থেকে আসে। রিলোড দিই, পেজ ডট পিএইচপি ফাইল। আপনি যদি এখানেও যান তাহলে কিন্তু পেজ ডট পিএইচপি ফাইল, তার মানে কি এগুলো পেজ থেকে আসে। কিন্তু এখানে যে লোগোটা আছে এখানে ক্লিক করেন, সে কিন্তু ফ্রন্ট পেজ থেকে আসতেছে, মানে ইন্ডেক্স ডট পিএইচপি থেকে, রাইট? বাই ডিফল্ট ইন্ডেক্স ডট পিএইচপি থেকে এটা কাজ করে। তো ইন্ডেক্স ডট পিএইচপি মূলত হচ্ছে ব্লক পেজ, অর্থাৎ ইন্ডেক্স ডট পিএইচপিতে আপনি ব্লক পেজের কাজ করবেন। তো আমাদের যদি এইটাকেই যদি ফ্রন্ট পেজ বানান, তাহলে আমাকে যেটা বলতে হবে, এখানে একটা মেনু অ্যাড করব। সাপোজ মেনুটা কীভাবে অ্যাড করব, আমি এখানে যাই, পেজে যাই, এখানটা থেকে একটা মেনু ক্রিয়েট করি, তাহলে হয়তো আরও ক্লিয়ার হবে। এখানে আমি বলবো যে হোম, বলার পর আমি পাবলিশ করি, দেন আমি ব্যাকে যাই, মেনুসে অ্যাড করি, হোম অ্যাড করি, এটাকে আমি উপরে দিলাম, তারপর সেভ মেনু করি। এবার আমি রিলোড দিই, মেনু পাচ্ছি, হোম পাচ্ছি, কিন্তু ক্লিক করলে হোম পেজ আসার কথা আসে, পেজ ডট পিএইচপি থেকে আসে। তাহলে আমাদের সেটিংসে যেতে হবে, রিডিংয়ে যেতে হবে, হওয়ার পর এইখানে ক্লিক করার পর আমার বলতে হবে হোম। তাহলে কী হবে, হোম পেজেও ক্লিক করলেও এখন কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপিটা কন্ট্রোল হবে। এখন হচ্ছে না, এবার হবে, হচ্ছে না। আচ্ছা, দেখার কোনো কিছুই কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? এখানে কারণ আছে। কারণ হচ্ছে আমরা হোম পেজ বলে কোনো কিছু বানাইনি। আমরা হোম পেজ দিচ্ছি থেকে কিন্তু হোম পেজ বানাইনি। কারণ কি? কারণ হচ্ছে এটা ফ্রন্ট পেজ, সরি, এই যে ইন্ডেক্স ডট পিএইচপি আছে এটাকে কাজ করতেছে না আর। কারণ হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি মানে হচ্ছে এটা ব্লক পেজ, তাহলে এই পেজটা আর কন্ট্রোল হচ্ছে না। কথা বুঝতে পারছি? এইটা পেজ কখন কাজ করবে? যখন আপনি এটাকে পোস্ট পেজ বানাবেন। সাপোজ আমি হোম পেজ, পোস্ট পেজ হচ্ছে হোম পেজকে বানাবো, এটা বাদ। তখন যেটা হবে, হোম পেজে এখন কিন্তু আমরা হোম পেজে আছি, তো ক্লিক আবার করেন, তাহলে দেখবেন ওই পেজটা বের হচ্ছে। এর মানে হচ্ছে ফ্রন্ট পেজ মূলত ইন্ডেক্স ডট পিএইচপি থেকে এটা রান করে না। ফ্রন্ট পেজ ইন্ডেক্স ডট পিএইচপি থেকে রান করে না, অর্থাৎ ইন্ডেক্স ডট পিএইচপি শুধুমাত্র ব্লক হ্যান্ডেল করে, এবং ইন্ডেক্স ডট পিএইচপির ব্লক হ্যান্ডেলের জন্যই করা হচ্ছে। ব্লক পেজকে কিন্তু আপনি ফ্রন্ট পেজ বানাতে পারবেন না, না বানালেও অটোমেটিক্যালি ইন্ডেক্স ডট পিএইচপি ব্লক পেজ হিসেবে ফ্রন্টে শো করে। কিন্তু অন্যান্য পেজগুলোকে পেজ ডট পিএইচপিতে শো করে, আর হোম পেজটাকে আলাদাভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আলাদাভাবে একটা পেজ ক্রিয়েট করতে হবে। যেমন আমি এখানে বলবো নিউ ফাইল, আমি এখানে বলবো ফ্রন্ট পেজ, সাপোজ আমি নাম দিব হচ্ছে ফ্রন্ট পেজ, আপনি ড্যাশ দিয়ে দেন বা অন্য কিছু দিয়ে দেন, ফাইলের নাম যাই দেন না কেন, ডাজেন্ট ম্যাটার। তো আমি ফ্রন্ট পেজ দিলাম। এখন পেজ ডট পিএইচপির যা যাবতীয় আছে এটাকে আমি কপি করে এখানে দিই। তো এ কিন্তু পাবে না, ইনিশিয়ালি কিন্তু একে পাওয়া যায় না, কি করতে হয়, পাইয়ে দিতে হয়। তাহলে এর ভিতরে আপনি এখানে একটা কমেন্ট করবেন। কমেন্ট করার আগে আপনি লক্ষ্য করবেন যে যখন আমি পেজ বানাই বা আপনারা যখন বানান, তখন ডান দিকে এরকম একটা অপশন পান। আচ্ছা, এটা যদি আমরা ক্লাসে এডিটর করি তাহলে হয়তো আরও সুন্দর হবে। অ্যাড নিউতে যাই, দেওয়ার পর ইনস্টলেশনে যাই, দেন হচ্ছে আমি যদি অ্যাড নিউ করি, আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন টেমপ্লেট নাম থাকে, রাইট? তো আমরা এই টেমপ্লেট নাম তৈরি করে ফ্রন্ট পেজটা সিলেক্ট করবো, যেটা আমরা থিমেও পাই। তো ওইটার জন্য এখানে বলতে হবে টেমপ্লেট নেম, বলার পর বলতে হবে হোম পেজ, যদি আপনি চান হোম পেজ বলেন, এবং এটাকে আপনাকে কমেন্টিং করতে হবে। কমেন্টিং ছাড়া কিন্তু কাজ করবে না। অ্যান্ড আপনি যদি এখন রিলোড দেন, তাহলে আপনি হোম পেজ পাওয়ার জন্য এইখানটায় হোম পেজটা দেখতে পাবেন। আর ডিফল্ট টেমপ্লেট মানে হচ্ছে পেজ ডট পিএইচপি, আর এটা মানে হচ্ছে হোম পেজ।
আর এখানে আমরা কিন্তু অলরেডি হোম পেজ বানিয়েছি, পোস্ট পেজ বানিয়েছি অ্যাকচুয়ালি, ওটা কিন্তু ধরা যাচ্ছে না। এবং দেখেন এখানে কিন্তু পোস্ট পেজ কখনও হোম পেজ বানানো যায় না, সেটার জন্য ডিসেবল করা। সো এই কারণে আমরা এখানে রিডিংয়ে যাবো, আবার যাওয়ার পর এগুলো দিব না, এগুলো না দিয়ে এইটাকে সিলেক্ট করব হোম পেজ হিসেবে, এবং ওই পেজটাকে যে আমার index.php রান হবে সেটাও বলবো। index.php না, আমার এটা তো page.php দেওয়া আছে, এটাকে বলবো হোম পেজ দিলাম। যদি আমি এখানে এটা সিলেক্ট করে দিই হোম পেজ, আমার এটা কিন্তু আর ফ্রন্ট পেজ থাকলো, বাট ওয়েবসাইটে যখন আমি রান করব, ক্লিক করেন, হোম পেজ দেখাচ্ছে। আবার এখানে যদি ক্লিক করেন, এটা কিন্তু page.php দেয়, তার মানে কি হোম পেজ কন্টেন্টটা আসতেছে, তার মানে কি এটা ফ্রন্ট পেজ থেকে আসতেছে। কথা বুঝে গেছে? এই ফ্রন্ট পেজ থেকে হোম পেজ থেকে আসতেছে, হোম পেজ টাইপ ফাইল, কিন্তু হোম পেজ ফাইল আসতেছে, তার মানে কি বোঝা গেছে জিনিসটা? তাহলে তারপরেও আপনি যদি চান এটাকে আপনি টেমপ্লেটটাকে সিলেক্ট করে দেন, যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার ডিজাইনটাও পাবে। এবং এই ডিজাইনটা কোত্থেকে পাইয়ে দেবো? এইটা এখান থেকে পাইয়ে দেবো। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিচের দিকে এই পোর্শনটুকু কপিড, অ্যান্ড এটার রিপ্লেসমেন্টে এটা দিয়ে দিই। তাহলে আমরা কি পাবো? যদি আমি রিলোড দিই তাহলে আমি ডিজাইনটা পাবো। এখন বাকিগুলোতে কিন্তু আমরা page.php পাচ্ছি। মানে জিনিসটা হলো আমরা এটাকে ক্লিয়ার করলাম যে হোম পেজ মানে হচ্ছে ফ্রন্ট পেজ, হোম জাস্ট নাম দেয়া, পেজের নাম দেয়া, কিন্তু এটা ফ্রন্ট পেজ হিসেবে ফাইল থেকে রিডিরেক্ট করবে। কিন্তু ব্লক পেজ বলে, যদি আমি ব্লক পেজ বলি তাহলে index.php দিয়ে ব্লক পেজ বানাতে হবে, যেটা মেনুতে থাকে। তার মানে কি index.php বাই ডিফল্ট রান করাটা ঠিক না, বা রান করানো উচিত না, বা করে না। ফ্রন্ট পেজ আলাদাভাবে একটা ফাইল ক্রিয়েট করে থাকে, সেখান থেকে কন্ট্রোল হয়। এইভাবে জিনিসগুলো কিন্তু কাজ করানো হয়। ওকে গাইস, তাহলে আমরা হোম পেজ ক্রিয়েট করলাম, তারপর সার্ভে পেজগুলো তো এখনও ক্রিয়েট করা হয়নি, বা এটা ডিজাইনগুলো করা হয়নি, বা ওটা নিয়ে আমরা চিন্তা করছি না এখন, শুধুমাত্র হোম পেজের কাজগুলো করব। এখানে ক্লিক করলে কিন্তু এটা স্লাইডিং হচ্ছে, এটা আমরা ডায়নামিক্যালি করেছি, আর কোনো কনফিউশন নাই। যদি আমরা নতুন কিছু জিনিস অ্যাড করতে চাই স্লাইডারের ভিতরে, স্লাইডারে অ্যাড নিউ করি, আমরা আমাদের মতো করে কিছু জিনিস তৈরি করব। বেস্ট ওয়ে টু ইমপ্লিমেন্ট সামথিং লাইক, এরকম কিছু একটা দিয়ে দিলাম স্লাইডারে। এখানে সাব হেডিংস ওটাই দিলাম। কন্টেন্ট অ্যাড করতে হবে, সো আমি এই কন্টেন্টগুলো অ্যাড করে দিলাম সাপোজ। তারপরে এখানে কন্ট্যাক্ট আস, তারপরে আমরা লিঙ্ক দেবো, সাপোজ আমি এই লিঙ্কটা দিলাম। অ্যাড আপলোড করব, আমরা অন্য কোনো ইমেজ আপলোড করা যায় কিনা সেটা দেখব। সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি সেট করি, তারপর পাবলিশ দিয়ে দিই। এরপর আমরা ওই ইমেজটা এখানে দেখব সবার আগে। কারণ কি? কারণ ইমেজটা যেটা রিসেন্ট সেটা সবার আগেই হবে এবং দেখতে ভালোই লাগছে। ক্লিক করেন, বুঝতে পারছি? এই জিনিসগুলো আসবে এখানে। ওকে, এখন আমাদের নিচের পোর্শনে যাই, এই পোর্শনটাতে যাব। যাওয়ার পর এটা কিন্তু স্লাইডিং না, জাস্ট 3টা পোস্ট। এখানে আমরা সার্ভিস রিলেটেড আমরা একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করব আবার। তো কাস্টম পোস্ট টাইপ ফাংশন.php থেকে ইনক্লুডে যাব, তারপর এটা ব্যতীত আমরা কাস্টম পোস্ট টাইপে যাব। এখানে যে কাস্টম পোস্টটা তৈরি করা হয়েছে, রেজিস্টার করা হয়েছে, এটার মতোই আর একটা রেজিস্ট্রেশন করব এবং একই জায়গায়, মানে এর ভিতরে, এই ফাংশনসের ভিতরেই। তো এটাকে একটু সাজায় গুছায় নেই, এইরকম রাখি, এটা অলরেডি আছে এরকম। ওকে, নিচের দিকে আমরা আর একটা রেজিস্ট্রেশন করব, রেজিস্টার পোস্ট টাইপ দিয়ে দেন, রেজিস্টার পোস্ট টাইপ দেওয়ার পর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট, তারপর দুটো ভ্যালু পাস হবে। প্রথমত একটা হচ্ছে সার্ভিস আইডি নেম, এরপর অ্যারে আসবে যেটা উপরে করেছিলাম আমি এখানে, ও আচ্ছা সরি, কমা হবে, তারপর অ্যারে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে প্যারামিটারগুলো আসবে, অর্থাৎ আমার এখানে বলতে হবে লেভেলস, তারপর এখানে দিব একটা অ্যারো চিহ্ন দিব, এবং এর ভিতরে আবার আরেকটা প্যারামিটার বা কিছু অ্যারে হবে। লেভেলসের ভিতরে কী কী থাকবে? নেম, কী কী শো করবেন, কীভাবে শো করবেন, এগুলো থাকবে।
তো আমি এখানে বলবো সার্ভিস, যেটা দেখাবে। আর লেবেলসের বাইরে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। এই লেবেলসের বাইরে কমা দিয়ে আমরা, লেবেলস হচ্ছে একটা পার্ট এবং এই অ্যারের ভিতরে কিন্তু আর একটা ভ্যালু হবে। সেটা কি, আমাকে এখানে বলতে হবে পাবলিক। পাবলিক করার জন্য বলতে হবে পাবলিক, তারপর আমি ট্রু করছি কিনা সেটা বলবো। এটা যদি না করেন কখনো দেখাবে না। এরপরে কি কি সাপোর্ট দিবেন সেটা বলতে হবে। সাপোর্ট আমি অ্যারে চিহ্ন দিব, দেওয়ার পর বলবো কী কী সাপোর্ট দিচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট সরি ফার্স্ট ব্র্যাকেট, সেটা আমি দিব এখানে। আর এখানে আপনি আপাতত এই জিনিসগুলো নিয়ে নিই। এই অবস্থায় যদি আমি রান করি তাহলে কাজ করবে। আমি যদি এখন এখানে রিলোড দিই, বলছে আনএক্সপেক্টেড সেমিকোলন 228 নাম্বার লাইনে, 28 নাম্বার লাইনে সেমিকোলন দিচ্ছে, এখানে কমা হবে অ্যাকচুয়ালি। রিলোড দিয়ে এবার আনএক্সপেক্টেড সেকেন্ড ব্র্যাকেট 33 নাম্বার লাইন, ওয়াই 33 নাম্বার লাইন আনএক্সপেক্টেড, এখানটায় সেমিকোলন হয়নি, এখানটায় সেমিকোলন, এখানটায় সেমিকোলন। দেওয়ার পর আবার রিলোড দেন, কি বলছে এক্সপেক্টিং ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন দেওয়া হয়েছে, এখানে এক্সপেক্টিং ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখানে এটা দেওয়া যাবে না। আর এখানে কমা দেওয়া হয়েছে, এই অ্যারেতে কমা দেওয়া হয়েছে, এটা হচ্ছে এটা পার্ট। ঠিক আছে। এবার যদি এরপরে প্রবলেম হয়, হওয়ার কথা না, রিলোড দিই, এবার প্রবলেম সলভ। এখানে দেখবেন সার্ভিস নামে একটা অপশন আসছে, এটাকে আমরা মেনু পজিশন উপরের দিকে করব। অলরেডি উপরে দিয়েছি এখানে মেনু পজিশন 5, এক্স্যাক্টলি এটাই আমি এখানে ইউজ করি, তাহলে ওর নিচে নিচে চলে আসবে, ওর নিচে আসবে স্লাইডার এবং সার্ভিস। তো এখানেও আমি অ্যাড নিউ করব এবং কাজগুলো করব। তো এখানে তিনটা জিনিস আসছে, তিনটা জিনিস ইউজ করার জন্য আমাদের তিনটা কোয়েরি হবে। আমি যদি চারটা দিই তাহলে কিন্তু র্যাপিং হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে এবং ওইভাবে এটাকে কাস্টমাইজ করতে হবে। এখন এই তিনটা জিনিসের ভিতরে টাইটেল আছে, বাটনও আবার আছে, রিডমোর। রিডমোর অ্যাকচুয়ালি এটা ডায়নামিক্যালি করতে হবে, এটা কিন্তু কাস্টম ফিল্ডের কাজ না। কিন্তু কীভাবে করবেন, রিডমোর মানে কি, রিডমোর মানে হচ্ছে কন্টেন্টগুলো অল্প পরিসরে দেখাবে এবং ক্লিক করলে সিঙ্গেল পেজে যাবে, এইভাবে দেখাবে। এবং এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের এখন অ্যাড করতে হবে, ডাটা অ্যাড করতে হবে। তো আমি ডিজিটাল কারেন্সিটাকে এটাকে এখানে নিয়ে আসি, এখানটা অ্যাড করি। থাম্বনেল কিন্তু দেখাচ্ছে না, আমি কি থাম্বনেল দেইনি? থাম্বনেল দেখাবে না কেন? এই যে থাম্বনেল দেওয়া আছে, এটা থাম্বনেল দেখানোর কথা, রাইট? যেমনটা আমি এখানে অ্যাড করলে দেখায়, তাহলে এখানেও তো দেখানোর কথা। অ্যাড নিউ করার পর থাম্বনেল দেখানোর কথা। কোনো কিছু কি মিস হয়েছে? ল্যাবেসে যে কাজগুলো করেছি, ন্যাম, তারপর বাকি অ্যাড নিউ আইটেম এগুলো না দিলেও চলবে। যদি আপনি দিতে চান এটাকে আপনি কপি পেস্ট করেন, এখানে একটু কমা দেন, আর সার্ভিস 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 দিয়ে দিলাম। তারপর হচ্ছে ল্যাবেলস দেওয়া আছে, পাবলিক করা আছে, মেনু পজিশন, স্পোর্টস, সাপোজ বানান ভুল, এই জন্য দেখাচ্ছে না। তার মানে এইটা কিন্তু ভেঙে ভেঙে দেখানো হচ্ছে, এটা আমি একবারে করলাম। তো রিলোডে বাদ দিই, এবার আসবে কন্টেন্টে অ্যাড করব, এটাকে আমি কপি করি, তারপর এখানটা আমি এটা দিয়ে দিই। তারপর এটা কিন্তু ইন ডিটেল পেজে যাবে, ওইটা কিন্তু দেখাতে পাচ্ছি না, এই জন্য আমি লরেম সাম ইউজ করবো। লরেম সামের কন্টেন্ট অনেক লম্বা লম্বা হবে, ওখান থেকে কন্টেন্টগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তাতে কী হবে আমরা জেনুইন আউটপুটটা পাবো। আমি এটাকে কপি করি, করার পর টেক্সট এডিটরে আমি এটাকে অ্যাড করি। আরও কিছু কন্টেন্ট নেই, এটাকে কপি করি, করার পর এরপরে অ্যাড করে দিই লাইক দিস। ক্লিক করার পর আমরা ইমেজগুলোকে অ্যাড করব, এর ভিতরে ইমেজগুলো আছে। সার্ভিসেসের জন্য এই 1 2 3 এগুলো আমরা ইউজ করি। অ্যাকচুয়ালি সবগুলোই আমি অ্যাড করে দিই, সবগুলো অ্যাড করে দিলাম কারণ এগুলো তো দরকার হবে। এটা হচ্ছে একটা সার্ভিস, সেভ করলাম, পাবলিশ করি। তারপর অ্যাড সার্ভিস করার আগে আগের যে সার্ভিস কন্টেন্টটা আছে
এটা ফাঁকা ফাঁকা আসছে, এখানটা ক্লিক করি, করার পর এই কন্টেন্টটুকু কপি করি, করার পর নিচে যেটা সেখানে ক্লিক করি, করার পর এখানটায় অ্যাড করে দিই। উপরের দিকে কী লিখব, ডেমোতে যান, এটা দেখবো হচ্ছে মার্কেটিং অ্যানালাইসিস, তাহলে আমি এখানে অ্যাড করি এবং স্ল্যাগটা চেঞ্জ করে দিই। দেন এখানে ছবি অ্যাড করি, মার্কেটিং অ্যানালাইসিস মিন্স এটাকে বোঝাতে পারে, আপডেট করে দিই, পাবলিশ। এটাকে আমরা কপি করলাম, দেন এটাকে আবার অ্যাড করি, করার পর হিস্টোরিক্যাল ডাটা এটাকে আমরা অ্যাড করব। তারপর এখানে ক্লিক করার পর এটাকে সিলেক্ট করি, আমরা আর একটা অ্যাড করব, এখানে ক্লিক করি, করার পর আমি এটা দিলাম, এখানে বলবো ডিজিটাল মার্কেটিং, অ্যান্ড এখানে অন্য একটা ছবি এড করবো। চারটা কেন দিচ্ছি, একটা জিনিস বোঝানোর জন্য, হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটাকে সিলেক্ট করলাম এবং পাবলিশ করি। এগুলো তো আমরা দিলামই, তার মানে আমরা চারটা জিনিস দিলাম, আমার শো করবে হচ্ছে তিনটা। তাহলে লুপ করলে কিন্তু অটোমেটিক্যালি সবগুলো আসবে, রাইট? ওই জায়গাটা কন্ট্রোল কীভাবে করবেন, তো আমরা ফ্রন্ট পেজে যাই, যাওয়ার পর একেবারে উপরের দিকে যাব, এটা তো আমরা ডান হয়েছে এবং এটার কোডগুলো কিন্তু আমার এখন লাগবে আবার। সো এইখানটায় আসি, এখানে কিন্তু লুপিং হচ্ছে, একটা রাখবো, বাকিগুলো আমরা কমেন্ট করে রাখি। এবং এইখানটায় এই জিনিসটাই কলাম সহ কপি করতে হবে, নাহলে কিন্তু ভিতরেরটা লুপ হবে একই কলামের ভিতরে। আর যদি কলাম সহ লুপ করেন তাহলে কিন্তু কলাম সহ লুপ হবে এবং আস্তে আস্তে কলামে অ্যাড হবে। এখানে আমরা বলবো ইফ কোড, পিএইচপি কোড করতে হবে। এখানে আমি বলবো ইফ হ্যাভ পোস্টস, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে আমরা কোলন দিব, এখানটা বলবো হোয়াইল হ্যাভ পোস্টস ফার্স্ট ব্র্যাকেট, এখানে কোলন হবে, দি পোস্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন, ডান। এই প্রসেসটা হবে। এরপর এটা এন্ডিং হবে, এখানে বলবো এন্ড হোয়াইল সেমিকোলন, আরেকটা হবে এন্ড ইফ সেমিকোলন, ডান। বুঝতে পারছি? তাহলে এটা হলে আমার ওইটার এন্ডিংটা চলে আসলো, সেকেন্ড ব্র্যাকেটের এগেনস্টে আমরা এটা করলাম এভাবে। সো এটা লুপিং হবে এখন, কিন্তু এখন যদি আমি রান করি কোনোটাই দেখাবে না, কারণ এখন কোয়েরি হবে পোস্ট থেকে। অর্থাৎ এই পোস্টে যদি যাই, পোস্টে কয়টা পোস্ট সেটার উপর ডিপেন্ড করে, সেইভাবে কিন্তু কোয়েরি হবে। বাট কোনো কিছু যদি না দেখে, এখানে আসার কথা ছিল না। ওকে, এখন এইটা যে আসলে সার্ভিস থেকে আসবে সেটা বলার জন্য উপরে একটা ডাব্লুপি কোয়েরি করতে হবে। এখানটায় বলবো যে সার্ভিস, এরকম একটা নাম দিই, সার্ভিস ইকুয়াল দিয়ে নিউটা বড় হাতের হবে, নিউ কি বড় হাতের হবে না, ছোট হাতের হবে, ডাব্লুপি কোয়েরি বড় হাতের, এখানে নিউ ছোট হাতের হবে, ডাব্লুপি আন্ডারস্কোর কোয়েরি দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে অ্যারে হবে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমি ইন্টার দিব, দেওয়ার পর এখানে লিখব হচ্ছে পোস্ট টাইপ, তো লেখেন পোস্ট টাইপ, তারপর অ্যারে যেহেতু দিচ্ছে আমাকে এইভাবে কল করতে হবে, এখানে বলবো সার্ভিস, যে আইডিটা কল করেছিলাম কাস্টম পোস্ট টাইপের ভিতরে, এই যে নামটা, এই নামটাকে কল করতে হবে। তো যদি আমি কল করে থাকি, আমি এটাকে সেমিকোলন দিব না, এখানে অ্যারের ভিতরে সেমিকোলন দেবেন না, এটা দিয়ে দিলাম। এখন এই সার্ভিসটাকে ধরে ধরে সামনে বসায় দিতে হবে, একবারে দিয়ে দিলাম। এবার যদি আমি রিলোড দিই তাহলে লুপিং হবে এবং চারটা আসতেছে, কারণ কি, কারণ আমি কিন্তু বলি না যে কয়টা দেখাবে। এখানটায় আর একটা অপশন অ্যাড করতে হবে, বলতে হবে পোস্টস পার পেজ আন্ডারস্কোর দিয়ে পার পেজ, এইভাবে বলতে হবে। ইকুয়াল দিয়ে বলবো যে দুটা, যদি আমি দুটো দিই তাহলে দুটো দেখানোর কথা, রিলোড দেন, দুটো দেখাচ্ছে, তার মানে কি কন্ট্রোল করতে পারছেন এইভাবে। যদি আপনি একটা দেন তাহলে একটা দেখাবে, তার মানে কি আমি এখানে তিনটা করব, রাইট? তাহলে তিনটা দেখাবে, সেমিকোলন দিব না, এটা এইভাবে করলাম। অনেক জায়গায় দেখবেন এটা এইভাবে দেয় না, কাট করে, করার পর উপরের দিকে দেখবেন একটা ভেরিয়েবল কল করে আর্কস বা আর্গুমেন্ট, এখানটা আমি এটা দিয়ে দেব,
সেমিকোলনে ক্লোজ, অ্যান্ড এর ভিতরে এটাকে কল করে। এভাবেও কিন্তু অনেকে করে, একটা করলেই হয়। ডান, এইটা বুঝতে পারছি আই হোপ। 3টা আমরা দিব। আর এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি, এটাতে আমরা লাস্ট যেটা শিখেছিলাম সেটা আমরা করব। আমরা এটা ডিলিট করে দিই, অল্টার টল্টার কিছুই থাকবে না। যদি আপনি এটা যেহেতু ইমেজ ট্যাগ, তার মানে কি ইমেজটাকে ডিরেক্ট কল করব, তাহলে পিএইচপি কোড কল করেন, এখানটায় বলেন দ্য পোস্ট থাম্বনেইল সেমিকোলনে ক্লোজ। তাহলে ইমেজগুলো চেঞ্জ হবে 3টার মধ্যে, মানে ডায়নামিক্যালি ইমেজগুলো দেখাবে। যদি ভুল হয় এখানে পোস্ট এস হবে না, ভুল হলে মনে করবেন যে এরকম লোডিং হচ্ছে। এই যে দেখেন 3টা দেখাচ্ছে র্যান্ডম, তার মানে কি জিনিসটা পারফেক্টলি কাজ করছে। এবার আসেন টাইটেল নিয়ে কাজ করব। আমরা এখানে বলবো দি টাইটেল। তাহলে আমরা রিলোড দিই, টাইটেলগুলো চেঞ্জ। দেন আমরা যদি কন্টেন্ট নিয়ে কাজ করি, এটাকে পুরোটাই তুলে ফেলি, তাহলে আমরা পিএইচপি কোড দিয়ে বলবো দি কন্টেন্ট। এবং এইভাবে যদি দেন, আপনি জানেন যে পি ট্যাগ সহ আসবে, রাইট? যদি আমি রিলোড দিই অনেক লম্বা হয়ে যাবে, কারণ অনেকগুলো কন্টেন্ট, সো পি ট্যাগ সহ চলে আসবে। এখানে যদি আপনি হেডিং ট্যাগ দিতেন সেটাও কিন্তু আসতো। সাপোজ সার্ভিসে যাই, যাওয়ার পর আপনি যদি এখানে ক্লিক করেন, সাপোজ আমি এটাকে বোল্ড করে দিলাম, বোল্ড কিন্তু হয়ে গেছে এই যে। সো আমি যদি এটাকে আপডেট করি, রিলোড দেন, বোল্ড সহ চলে আসবে, এই যে বোল্ড সহ চলে আসে। যদি আপনি হেডিং ট্যাগ দেন, ব্লগের মতো তো এগুলো লেখে, তখন হয়তো প্রবলেম হবে। কিন্তু এত বড় লম্বা আপনি কন্টেন্ট দিবেন না, রাইট? তাহলে মিনিফাই করতে হবে। এখানটায় কন্টেন্ট দেওয়ার সাথে সাথে স্ক্রিন অপশনসে যান। এখানে অনেক জায়গায় দেখবেন এরকম অনেকগুলো অপশন থাকে। যেমন আমি অ্যাড নিউ করি, যদি এখানে পোস্টের উপরে দেখেন অনেকগুলো অপশন দেখতে পাবেন, এবং এখানে দেখবেন একটা এক্সার্ট নামে একটা অপশন আছে। এই এক্সার্ট কথাটা যদি আপনি আমার কাস্টম পোস্ট টাইপের এর পাওয়ারে লিখে দেন, যে আমি এখানে এটা দিলাম, এক্সার্টটা ছোটো হাতের হবে, তাহলেই হয়তো আমাদের এই সার্ভিসেও অ্যাড নিউ করার সময় উপরের দিকে এক্সার্ট নামে একটা অপশন আসবে এবং অটোমেটিক্যালি সিলেক্টেড। তাহলে সার্ভিসে যদি যাই, এই ডিজিটাল মার্কেটিংয়ের এই অপশনটাতে পুরো কন্টেন্টটা না দেখিয়ে অল্প একটু কন্টেন্ট আমি এক্সার্টে দিব, মানে এর মানে হচ্ছে সারমর্ম। এবার আমি আপডেট করি, তাহলে কি হবে, শুধুমাত্র এক্সার্টটাকে দেখানোর জন্য আমরা ফ্রন্ট পেজের এইখানটায় কন্টেন্ট না কল করে আমরা এখানে বলবো এক্সার্ট। তাহলে কী হবে, অল্প একটু পোর্শন দেখাবে। এক্সার্ট বানান যদি ঠিক থাকে তাহলে পারফেক্টলি কাজ করবে, দেখতে পাচ্ছি। এবং এগুলো দেখেন এক্সার্ট কল করার কারণে সারমর্মটা ছোট হয়েছে। এরাও কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় যদি না দেন, মানে এখানে আমি দিয়েছি বাট বাকিগুলোতে কিন্তু ফাঁকা আছে, এডিটে ক্রিয়েট করি, এগুলো ফাঁকা আছে নিচের দিকে। এই কারণে কিন্তু কন্ট্রোলটা করা একটু টাফ। মানে আপনি অনেক জায়গায় দেখবেন ছোট ওয়ার্ড দিচ্ছেন, অনেক জায়গায় দেখবেন সেন্টেন্সটা বড় দিচ্ছেন, রাইট? এবং নিচে অটোমেটিক্যালি একটা এরকম ডট আসবে, ভুল হতেই পারে। আপনি এমনভাবে তৈরি করবেন যাতে ক্লায়েন্ট এন্ড থেকে যেন এটাকে হ্যাসেল না পোহাতে হয় যে সমান সমান কেন হলো না। এবং এইটার মেনটেনেন্সের জন্য আমরা যেটা করব এখন, সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট করে ফিক্সড করে দেব কতগুলো ওয়ার্ড দেখাবে। সেটা আপনি এক্সার্ট থেকেও করতে পারেন অথবা গেট দ্য কন্টেন্ট থেকেও করতে পারেন, আপনার ইচ্ছে। তো এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর। আমরা এটা কিভাবে কন্ট্রোল করবো সেটা আমি বলি, অথবা আপনি এইভাবে করতে পারেন। আমি যদি এখানে বলি ওয়ার্ড কাউন্ট, আর একটা ফাংশন আছে সেটা আমি ইউজ করি, ওয়ার্ডপ্রেস পোস্ট কাউন্ট লিমিটেড ওয়ার্ড শো ফ্রম পোস্ট। যদি এইভাবে সার্চ দিই তাহলে হয়তো দি এক্সাক্ট পাচ্ছি ডাব্লুপি ট্রিম ওয়ার্ডস। এই যেটা ডাব্লুপি ট্রিম ওয়ার্ডস কী করবে, আপনাকে কাউন্ট করে দেবে কতগুলো দেখাবে, ওয়ার্ডগুলো কতগুলো দেখাবে। গেট দ্য কন্টেন্ট এইভাবে দিয়ে দিতে হয় ডাব্লুপি ট্রিম ওয়ার্ডস, তার এটা বিল্ডিং করে দিয়ে দেয়। টাইটেলও আপনি করতে পারবেন। সো সিম্পল জিনিসটা হচ্ছে এটা, আপনি ইউজ করবেন, কপি করেন। আচ্ছা, এখানটায় এই জায়গাটায় এটা আমি বাদ দিই,
তাহলে আমরা ইজিলি এটাকে হ্যান্ডেল করতে পারবো, এটা দিয়ে দেন। তাহলে WP ট্রিম ওয়ার্ড গেট দ্য কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট থেকে কন্টেন্ট নেবে, নেওয়ার পর কয়টা ওয়ার্ড দেওয়া হবে, আমি এখানে 5টা দেবো। তার মানে কি স্ট্রিম এক্সাক্ট কিন্তু লাগছে না গাইস, এখানে কিন্তু এক্সাক্ট লাগবে না, এটা আমি তুলে ফেলি, না লাগলে অতিরিক্ত জিনিস দেওয়ার দরকার নেই। এখানটায় ডট 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 দিয়ে করা হচ্ছে, এটা আসলে ওই যে রিড মোর বাটনে কি থাকবে সেটা। তো আমি যদি এখন রিলোড দিই, তাই দেখেন কন্টেন্ট 5টা ওয়ার্ড দেখাচ্ছে, এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পোস্ট থেকে দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে। যদি আমি এখানে বলি এখন কয়টা ওয়ার্ড সেটা আমরা একটু গুনে নেই, আমাদের মেইন ওয়েবসাইটটাতে গেলে ভালো হতো। তাহলে মেইন ওয়েবসাইট মিনস আমি এটাকে ওপেন করি, তাহলে কয়টা ওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তার মানে কি 15টা ওয়ার্ড আমি ইউজ করব, তাহলে এখানে 15 দেন। তাহলে দেখবেন কন্টেন্ট যদি 19 20 দিয়েও দেয় তবু কিন্তু সমস্যা হবে। প্রবলেম হচ্ছে এইরকম আসতেছে কেন, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর দেখেন তো আসলে কি হচ্ছে কি হচ্ছে না। এখানে ক্লিক করি, কোনো পি ট্যাগ নাই, কারণ এই শুধুমাত্র কন্টেন্টটাকে রিট্রাইভ করে, এই জন্য আমরা এখানে পি ট্যাগ দিয়ে দেবো যেটা আগে ছিল। যদি আমি এইভাবে দিই, রিলোড দেন, এখন পারফেক্ট জিনিসটা আসবে, যেটা যেটা ওরা করে রেখেছিল। এবং ডট 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 আমরা এগুলো দিব না, ফাঁকা রাখবো, কারণ নিচে তো রিড মোড দেওয়া আছে, তাহলে আমি ডট 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 কেন দেবো, রাইট? তাহলে আপনি এটা ফাঁকা রাখবেন। এখানে 3টা প্যারামিটার পাস করতে হয়, একটা হচ্ছে কন্টেন্ট কল কতগুলো দেখাবে, এবং তারপরে রিড মোডটাতে কী থাকবে। রিলোড দিই, তাই নর্মালি এরকম থাকবে, কোনো সমস্যা নেই, পারফেক্টলি কাজ করবে। রিড মোর বাটনে যে জিনিসটা করবো, এখানে অ্যাঙ্কর ট্যাগ কটা আছে, একটাই, তো রিড মোড তো রিড মোডের মতোই থাকবে, শুধুমাত্র এইখানটায় যেটা বলতে হবে, যদি আমি সিঙ্গেল পেজে যে কন্টেন্টটা ইন ডিটেলে দেখতে চাই, বলতে হবে দ্য পারমালিঙ্ক সেমিকোলন। দি পারমালিঙ্ক এমন একটা ফাংশন যে অটোমেটিক্যালি ওই লুপের ভিতরে লিঙ্ক আপ করে দেয়। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, আবার ক্লিক করি, আপনি দেখেন ওই ডিজিটাল মার্কেটিংয়ের একটা লিঙ্ক জেনারেট হয়েছে। আবার যদি এখানে যান, দেখেন এটা হচ্ছে হিস্টোরিক্যাল ডাটার লিঙ্ক জেনারেট হয়েছে, অর্থাৎ টাইটেলের মাধ্যমেই কিন্তু স্ল্যাকটা তৈরি হয়, সেই লিঙ্কটা জেনারেট হয়েছে। তার মানে কি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমরা সিঙ্গেল পেজে যাব এবং আমরা ডিটেল দেখব, কিন্তু সিঙ্গেল পেজে যায়নি, কারণ সিঙ্গেল পেজ তৈরি করা হয়নি। সিঙ্গেল পেজ তৈরি করতে হবে, তাহলে এটা কন্ট্রোল হবে। আমি এখানে নিউ ফাইল ক্রিয়েট করব, তারপর আমি এখানে বলবো সিঙ্গেল ডট পিএইচপি, এটা আমরা কোথায় লিখতেছি, এখানটায় নিউ ফাইল ক্রিয়েট করি, তারপর আমরা বলি SINGLE PHP। যখনই সিঙ্গেল নামে ফাইল ক্রিয়েট করব, আমি যদি এটা রিলোড দিই, সে কিন্তু সিঙ্গেল পেজে যাচ্ছে স্ল্যাক অনুযায়ী, তবু আসতেছে, রাইট? আমি আবার ব্যাকে যাই, এই ফ্রন্ট পেজে গেলাম, তারপর আমি মনে করেন এখানে ক্লিক করলাম, এই পেজে কিন্তু এটা আসবে না, এইটার সিঙ্গেল পেজে যাবে এবং ডাটাগুলো দেখাবে। তো ওইটার জন্য সিঙ্গেল পেজ, এটা হচ্ছে ব্লগের জন্য। সার্ভিসের জন্য আলাদাভাবে সিঙ্গেল পেজ বানানোর জন্য এর সামনে সিঙ্গেল সার্ভিস বলতে হবে, স্ল্যাক দিয়ে সার্ভিস, ইন্টার দিই। এবার যদি রিলোড দেন, ক্লিক করেন, তো সিঙ্গেল পেজ আসার কথা, যদি না এসে থাকে তাহলে হয়তো কোথাও বানান ভুল হয়েছে, ওটা ঠিক করতে হবে আস্তে আস্তে। সো এটা আমি পরে ঠিক করছি, আগে আমরা ফ্রন্ট পেজের এই জিনিসটা নিয়ে আর একটু দেখি। এখানে কোনো কিছু কিন্তু নাই, সব কিন্তু ডিজাইন এবং ডায়নামিক্যালি সব কিছু হ্যান্ডেল হচ্ছে। ওকে, আমাদের এই পর্যায়ে আমরা শুধুমাত্র সার্ভিসের পার্টটা শেষ করলাম, রাইট? তো এখানে যদি যাই, এটাকে আবার ভিউ থেকে নর্মাল লেআউটে নিয়ে আসি, অ্যান্ড এখানে পোস্ট টাইপ সার্ভিস দিয়ে আমরা এই কাজগুলো করেছি। ওকে, ফাইন। এরপর এগুলোকে আমরা ডিলিট করে দেব, দরকার নাই, পুরোটাই ডায়নামিক্যালি হ্যান্ডেল হবে। অ্যান্ড এখানে আরও কিছু পোর্শন আছে, যদি দেখি নিচের দিকে, এই পোর্শনটুকু, এই জায়গাগুলোর কাজগুলো কিন্তু থিম অপশন থেকে করা উচিত, অথবা কাস্টম ফিল্ডের মাধ্যমে করা উচিত। বলতে পারছি, কাস্টম ফিল্ড দিয়ে এটা করা সবচেয়ে বেশি ইজি ওয়ে। অর্থাৎ আপনি যে পেজে যাবেন, ওই পেজে শুধুমাত্র যেটাকে ফ্রন্ট পেজ বানাবেন, সেই পেজের নিচের দিকে অপশন থাকবে,
এবং অপশনের মাধ্যমে এগুলোকে হ্যান্ডেল হবে। আপনি অনেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোতে থিমগুলোতে এই কাজটা দেখবেন। তো আমার ক্ষেত্রে আমি চেষ্টা করব এটাকে ওইভাবে কভার করার, এবং আমি বলবো যে আবার রেজুলেশন ফর ইওর বিজনেস গ্রোথ, অর্থাৎ রেজুলেশনটা দিয়ে আমি এটাকে বানাবো এবং কল করব। তাহলে ডায়নামিক্যালি এই পুরো জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করবেন উইথাউট পেজ বিল্ডার, কিন্তু কোনো পেজ বিল্ডার ইউজ করছেন এই জায়গাটায়। আর এইখানটায় কিন্তু পেজ বিল্ডার ইউজ করতে হবে, বাট একটু টাফ, যে পিছনে কিছু কিছু জায়গায় আপনি পেজ বিল্ডার ইউজ করতেছেন, কিছু কিছু জায়গায় আপনি নর্মাল কন্টেন্ট ইউজ করতেছেন, এটা কিন্তু আসলে একটু টাফ হয়ে যায়। বাট পেজ ওয়াইজ এটা শুধুমাত্র এই পেজের জন্য। আপনি একটু লক্ষ্য করবেন এটা আসলে অনেকগুলো পেজের জন্য কিনা। যদি সার্ভিসে যাই, আচ্ছা এখান থেকে বুঝতে পারবো না, আমাদেরকে স্ট্যাটিক জিনিসটা দেখতে হবে, তাহলে হয়তো একটা আইডিয়া হবে। স্ট্যাটিক ছাড়া দেখে বুঝতে পারবেন না আসলে কী হচ্ছে। অন্যান্য পেজেও কতটুকু একই রকম মনে হয়, বা অন্যান্য পেজেও কি সেম জিনিসটা আছে কিনা, ডিজাইনটা আছে কিনা, সেটা একটু বের করব। এখানে কিন্তু ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে ঢুকি, থিমসের ভিতরে ঢুকি, তারপর স্ট্যাটিক টেমপ্লেট যেটা সেটা কন্ট্যাক্টে যদি যাই, আমরা কন্ট্যাক্ট পেজটা দেখতে পাবো। এখানে কিন্তু এমন কিছু নাই যে অন্যান্য পেজে রিপিট হয়, সো এটা বুঝলাম, এটা আলাদা। অ্যাবাউট পেজে কিন্তু ওই পেজে যেমন এমন কিছু নাই যেটা রিপিট হয়, এই যে দেখেন রিপিট হচ্ছে, তার মানে কি এখানেও রিপিট হচ্ছে। এই জিনিসটাকে আমরা ওইভাবেই সাপোর্ট করতে হবে যেন কাজ করে পারফেক্টলি। এবং এখানে কিন্তু কিছু ফিডব্যাক দিচ্ছে অ্যাবাউট আস। আমি যদি এরকম ক্লায়েন্ট বলে যে আমার পেজগুলো ফিক্স থাকবে, তাহলে এগুলোকে ডায়নামিক করা ইজি। তাহলে যেটা করতে পারি, আমার এই পোর্শনটুকু তৈরি করার জন্য একটু চিন্তা করছি যে এটা কোনভাবে করলে বেটার হয়। অনেক কিন্তু ওয়ে আছে। কাস্টম ফিল্ড দিয়ে যদি করি, প্রত্যেকটা পেজে দেখাবে এবং আমরা কোয়েরি করব, সেটা হয়তো বেটার সলিউশন। তাহলে আমার অনেকগুলো পেজে একবারে কাজটা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যেমন এখানে আছে, এটা হচ্ছে অ্যাবাউট পেজে, তাহলে আমি যখন কাস্টম ফিল্ড ক্রিয়েট করব তখন অটোমেটিক্যালি এটা জেনারেট হয়ে যাবে। আমরা সেটাই করি, কাস্টম ফিল্ডের মাধ্যমেই করি। এই জিনিসটা বানানোর জন্য এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, উপরে দেখবেন একটা কালার কম্বিনেশন আছে এবং এই কালারগুলো আছে। সো এই কালারগুলো কিন্তু থিম কালার, এটা কিন্তু আমরা থিম অপশন থেকে ক্রিয়েট করবো, এটা আমরা পরে দেখব। কিন্তু পুরো ওয়েবসাইটের এই সেকশনটা ডিজাইনটা কীভাবে করবেন, ডিজাইনটা করবো না অ্যাকচুয়ালি, কন্টেন্টগুলো ম্যানেজমেন্ট কীভাবে করবেন, এটার জন্য আমার কাস্টম ফিল্ডে আবার যাব, অ্যাড নিউ, যাওয়ার পর এখানে তৈরি করব, এটার নাম কি দেওয়া যায়, বিজনেস গ্রোথ বা রেজুলেশনস। রেজুলেশন শব্দটা উচ্চারণ করে আমি এখানে অ্যাড করে দিই এটা। এবং কোন কোন পেজে দেখাবো আপনি কিন্তু এখানে মেনশন করতে পারবেন। যেমন আপনি পেজ টেমপ্লেট দেখাবেন, যে হোম পেজে তো মাছ দেখাবেন, কিন্তু এটা সিলেক্ট করলে যে দেখাবে এমন কিন্তু না, কোয়েরি করতে হবে। তারপর আরও কিছু রুল, এখানে অ্যান্ড বলবো, মানে অর না অ্যান্ড। তারপর আপনি পেজগুলোতে দেখাবেন, যেই পেজগুলোতে কল করছে আপনি এটা বলে দিতে পারেন। আবার যদি নাও দেন, তবু সে অটোমেটিক্যালি মানে ধরে ধরে কাজ করাবে, সেটা আপনি বলতে পারেন। এখানে বলছে যে ফ্রমস মেনুসে বলে কি হবে, কোন মেনুটাতে শো করবে, মানে কোন পেজগুলোতে শো করবে বা কোন মেনুর উপরে, মেনুর জন্য কিন্তু বানানো যায়, সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, ওইটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফিল্ড বানানো। ফিল্ডটা যখন ক্লিক করবেন, আমরা এইখানটায় সিলেক্ট করে দেখবেন গ্রুপ নামে একটা অপশন থাকার কথা, যদি না থাকে তাহলে বুঝবেন ওটা অ্যাডভান্সের জন্য। তো আমরা যদি গ্রুপ বানাই, জিনিসটা কিন্তু আরও ইজি হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওটা একটা গ্রুপ হিসেবে কাউন্ট করব। আমার ডেস্কটপে যদি কোনো গ্রুপের কোনো প্লাগইন থাকার কথা, যদি এখানে নাও পান, আমার প্রো থিমের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে এখানে পাবেন প্লাগইনস, এটা খুঁজতে হবে অ্যাডভান্স কাস্টম, এই যে প্রো, এটা লাগবে। সো ফিল্ডস কিন্তু দুইটা, এটা একই জিনিস, এটা হচ্ছে আপডেটেড। সো আমি আপডেটটা ইউজ করব। এটা ইউজ করার জন্য আমি প্লাগইনসে যাব, অ্যাড নিউ, তারপর আপলোড প্লাগইন দেওয়ার পর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে অ্যাড করে দিই, দেন ইনস্টল নাও। এই জায়গাটায় যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে নতুন কিছু জিনিস অ্যাড হয়ে যাবে।
ওকে, যদি এটা ইন্ডিকেট করে দেই, আমি যদি এটাকে রিলোড দিই, এখানে নামটা আবার দিতে হবে। এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তো এখানে যদি ধরেন, আপনি দেখবেন লেআউটের কিছু অপশন আসছে, অ্যাকর্ডিয়ন আসছে, এই জিনিসগুলো আপনি তৈরি করতে পারেন, রিপিটার আসছে, গ্রুপ আসছে। আমি যদি গ্রুপ সিলেক্ট করি, তাদের একটা গ্রুপের পোর্শন আসবে, এবং উপরে আমরা দিব হচ্ছে সলিউশনস দিয়েছি, অ্যান্ড এখানে আমরা নাম দিব, এই ফিল্ডের নাম কি সেটা দিব। এটার নাম দিতে পারি হচ্ছে সলিউশন সেকশন, অ্যান্ড এর ভিতরে আমরা কি কি অ্যাড করব সেটা বলতে হবে। তো এখানে অ্যাড করব কি কি সেটা দেখে দেখে করব। আমরা এখানে টাইটেল দিব, সাব হেডিং, এটা হচ্ছে হেডিং। হেডিং কিন্তু দুটো পোর্শনে ভাগ হবে, একটা হচ্ছে আওয়ার রেজুলেশন ফর ইয়োর এবং বিজনেস গ্রোথ, দুটো পার্ট হবে যাতে কালার ম্যানেজমেন্ট করতে পারে। এই জন্য আমরা এটাকে সাব হেডিং হিসেবে কাউন্ট করি। তো আমি এখানে বলবো সাব হেডিং, সরি হেডিং, হ্যাঁ হেডিং টাইটেল একটা দিলেই হবে। দেন হচ্ছে ফিল্ড নেম দেবো সাব হেডিং, টেক্সট আকারে থাকবে, ইনস্ট্রাকশন থাকবে না, রিকোয়ার্ড দরকার আছে। ডিফল্ট ভ্যালু আমি এটাই দিয়ে রাখি, এবং তারা মনে হয় আচ্ছা এটা হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে ভিতরে প্রিপেন্ড অ্যাপেন্ড এগুলো দরকার নেই, কন্ডিশনাল লজিক এগুলো দেওয়ার দরকার নেই, এটাও দেওয়ার দরকার নেই। যদি আপনি চান ছোটো করে করতে পারেন। এরপর অ্যাড করি, করার পর নতুন একটা হেডিং দিব, হেডিং দেওয়ার পর এই হেডিং নামটা যেন ইউনিক হয়, এই জন্য আমি সার্ভিস হেডিং বলাটা বেটার, কারণ নামগুলো যাতে রিপিটেড না হয়। সরি, রেজুলেশন হেডিং। তো আমি যদি এখানে বলি রেজুলেশন সাব হেডিং, তাহলে হয়তো জিনিসটা সুন্দর হবে, মানে সব জায়গায় আমি রেজুলেশন শব্দটা ইউজ করব। তো এটা আমি এর পাশে দিই, ও অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে যাবে। যদি এইভাবে আসতেছে, এটাকে আন্ডারস্কোর দিই, মানে নেমটা ফিল্ড নেমটা একটু যে এইভাবে দেওয়াটা বেটার। তো এখানে হচ্ছে হেডিং, আমি এখানে বলবো এটা ডিলিট করে দেন, করে নতুন করে করেন। এখানটা ক্লিক করি, তারপর এটা তো উপরেরটা, এইখানটা বলবো রেজুলেশন হেডিং, তাহলে স্ল্যাকটা তৈরি হবে সুন্দরভাবে। এটাও আমরা টেক্সট করব, কিন্তু রেজিস্ট্রেশন হেডিংয়ে দুটো পার্ট থাকে, রাইট? দুটো পার্ট থাকবে। এই দুটো পার্টটাকে ম্যানেজমেন্ট করব কিভাবে? যদি আপনি এখানে যান, এখানটা ইন্সপেক্টেবল করেন, কিভাবে কাজ করেছে সেটা দেখেন, তাহলে হয়তো একটা আইডিয়া হবে। তারা ইএম দিয়ে করেছে, ইএম দিয়ে ট্যাগ করে তারা কালারটা চেঞ্জ করেছে, তার মানে ইএমটাকে পুশ করতে হবে। তো ওই ক্ষেত্রে এখানে কিন্তু কাজ করা একটু মুশকিল, স্পেসিফিক ওই ভ্যালুটাকে নেওয়া, রাইট? আপনি যদি ইনস্ট্রাকশনের কথা বলেন, সেই ইনস্ট্রাকশন ফলো করবে। প্লেস হোল্ডার টেক্সটের যদি কথা বলেন, সেটা সে দিতে পারেন, আপনি ভ্যালু দিচ্ছেন, এবং প্রিপেন্ড অ্যাপেন্ড জিনিসটা আসবে। এটা কিন্তু আমার এখানে যে দেখব পেজের মধ্যে, পেজে যে হোম পেজে যে দেখব ওইটার কথা বলছে, যে ওইখানে হোম পেজে দেখা যাবে যে আপনি প্রিপেন্ড অ্যাপেন্ড কোথায় দিচ্ছে। এখানে যদি ক্লিক করি, এই নিচের দিকে দেখতে পাবেন, সেটা কথা বলছে। তো প্রিপেন্ড অ্যাপেন্ড এখানে কাজ করবে না খুব একটা, বাট আমি যদি ভ্যালুটাকে কোড সহ দিয়ে দিই, তাহলে জিনিসটা আরও ইজি হবে, রাইট? তো এখানে এই অংশটুকু পুরোটাই কপি করেন, ইএম। কেউ যদি ট্যাগ দেয় তাহলে কাজ করবে, নাহলে করবে না। বুঝতে পারছেন? যদি আপনি এটাকে ভাঙতে চান, যে রেজুলেশনস হেডিং এখানে দিব হচ্ছে স্টার্ট, বা বলতে পারেন ফার্স্ট, এরকম অনেকে বলে, আপনি ফার্স্ট দিলেন, অ্যান্ড এখানে আন্ডারস্কোর দিয়ে বলেন ফার্স্ট, আর এই জায়গাটা বলেন এফটা বড় হতে দেন, তাহলে হয়তো সুবিধা হবে, লাইক দিস। সো যদি ফার্স্ট হয় তাহলে সেকেন্ড হবে নিচেরটা, এইখানটা আপনি বলেন যে 50%, অ্যান্ড অ্যাড করেন, অ্যাড করার পর এখানে বলেন সেকেন্ড, এটাকে বলবো আমরা 50%, তাহলে একসাথে হবে। এই তো এইভাবে দিবেন। কোন পেজে দেখাবে সেটা আমি এখানে বলে দিই, তার একটু আউটপুট দেখি কীভাবে কাজ করে। পেজ ট্যাম্পলেট আমরা যদি বলি ইকুয়াল হোম পেজ, একটাই পেজ ট্যাম্পলেট পাচ্ছে সে, অ্যান্ড আমি এটাকে আপডেট করে দিই। তারপর আমি এখানে হোম পেজ রিলোড দিই, নিচে কিন্তু এই অপশনটা পাচ্ছি যে রিলেশন সাব হেডিং এখানে দিব, তারপরে হেডিং ফার্স্ট সেকেন্ড এই জিনিসগুলো দেবো, তাহলে কী হবে, অটোমেটিক্যালি এটাকে আমি কন্ট্রোল করতে পারবো, রাইট? সো কন্টেন্ট আমরা উপরেরটা দিয়েছি, এগুলো দেইনি, ডিফল্ট ভ্যালু দেয়নি। তো ডিফল্ট ভ্যালু যদি দিতে চান, এর ভিতরে যাব, যার পর প্রথমটাতে দিব হচ্ছে এইখানটায়, অথবা ডিফল্ট ভ্যালু দিতে পারেন, প্লেস হোল্ডার ভ্যালু দিতে পারেন।
আর এখানটায় দিব হচ্ছে এর পরের পার্টটুকু, ডিজাইন গ্রোথ, এটা দিব হচ্ছে নিচের ভ্যালুতে। ঘুরে ফিরে একই জিনিস আসবে, রাইট? আপডেট করি। দেন আরও কিছু জিনিস দিব, এটাকে আমরা ওপেন করি। এর ভিতরে ক্লিক করেন, কন্টেন্ট অ্যাড করব। এটা হচ্ছে ডেসক্রিপশন, তার রেজুলেশনস ডেসক্রিপশন এরকম বলতে পারি, রাইট? সো আমার এখানে ক্লিক করি, এটাকে ওপেন করি, ক্লোজ করে দিই। তারপর এখানে বলবো রেজুলেশনস ডেসক্রিপশন, সব এর মধ্যে থাকবে। তারপর কন্টেন্টগুলো আমি কিন্তু পেজগুলো ছাড়াই করছি, এগুলো কিন্তু পেজগুলো দিয়েই করা উচিত, তাই না? ইজিলি হয়ে যাবে। কিন্তু পেজগুলো ছাড়া আপনি এটাকে কন্ট্রোল করবেন। টেক্সট এরিয়াতে যাব, আমরা এখানে কন্টেন্ট অ্যাড করি এবং আপনার মতো করে আপনি সাজাবেন। আবার যদি টেক্সট এরিয়া ছাড়া অন্য কিছু দিতে চান, এখানে ট্যাক্সোনমি রিলেশন এগুলো বাদ, এখানটা ওই জিনিসটা নাই। এই যে এখানে ক্লিক করলাম না, দেখবেন ডিফল্ট ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, ওইটা পাচ্ছি না, আমি তো ইনস্ট্রাকশন দিয়ে রাখছি। এখানটা আমি এটা দিয়ে রাখি, দেখেন কি হয়, এটা আসলে কিভাবে দেখায়। আমি যেটাকে আপডেট করি, রিলোড দেন, টেক্সট এরিয়ার এগেনস্টে আমি এটা যে ইনপুট দেয় যে ভিজুয়ালি, সেটা আমি ইউজ করছি। তার মানে আপনি আপনার মতো করে আবার এটাকে কোন হেডিংয়ে দিবেন, যেটা আমরা এইখানে দেখি সেটা কিন্তু এখানে আসছে, এডিটরটা আসছে অ্যাকচুয়ালি। তো আপনি এটাও করতে পারেন। আর যদি আপনি এটা না দেন, তখন আপনাকে চেঞ্জ করতে হবে, যেটা আমি করলাম মাত্র। বুঝতে পারছি? সো ডিপেন্ড করে। তবে এই জায়গাটায় আমি কোনো ট্যাগ ফ্যাগ যাতে না দিতে পারে, এই জন্য আমার এটা নাইস করে টেক্সট এরিয়াটা ইউজ করাটা বেটার। সো এখানে ডিফল্ট ভ্যালুতে দিয়ে দেবো এটা। দেন এটার উইথটা আমরা কমাচ্ছি না, কন্ডিশনাল কোনো কিছু দিচ্ছি না। অ্যাড ফিল্ডে যাই, এগুলো অলরেডি আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা যদি কাজ করে থাকেন। বাটনের অপশনটা আছে, তো বাটনটা রিড মোর, জাস্ট বাটনের মধ্যে লিঙ্ক দিবে, কিন্তু এখানে আর অন্য কিছু করবে না। তো রিড মোর বাটনের লিঙ্ক দেওয়ার জন্য আমরা এখানে বলবো, এখানে যেরকম রেজুলেশনস রিড মোর লিঙ্ক এরকম নাম দিই। তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি ইউআরএল দিব লাইক দিস। তাহলে কন্ডিশনাল কোনো কিছু দিচ্ছি না, আমি আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখি। এটা ডান, রাইট? চাইলে আপনি কিন্তু ছোটো করতে পারেন। আর ডান দিকে হচ্ছে এই জিনিসগুলো আমরা ইউজ করব, এটা ইউজ করব। এটা কিভাবে করবেন, এবং এইখানটায় কিন্তু আবার একটা ব্যানার দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার দিতে হবে। আবার এই কালারটা দিবেন কিনা, কালারটা ওভারলে কালারটা আপনি চেঞ্জ করবেন কিনা, সেটাও আপনি বলতে পারেন। সো সেগুলো করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য এটা আমি 100% উইথ রাখি। আর এর নিচে সার্ভিস ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট করলাম। এখানটা আমি বলবো যে ফাইল, কারণ ইমেজটা আপলোড করবে। ফাইল অথবা ইমেজ, ইমেজ দিব অ্যারে, তার মানে কি মাল্টি ইমেজ অ্যাড হবে। অথবা আমি এটাকে ফুল সাইজ করে রাখি, ফুল সাইজটা ক্রপ হয়ে যাবে। লাইব্রেরি অল, আর এখানে আমি ফুল উইথ দিব, এখানে আর কিছু লাগবে না। কতটুকু দেখাবে রেজুলেশনে ওইটা কথা বলছে, মানে ভিউ কতটুকু হবে এখানে সেটা কথা বলছে। এখানটায় আবার অ্যাড করি, করার পর এর পরে যে পোর্শনটা সেটা হচ্ছে এই পোর্শনটা। আচ্ছা, এখানে একটা কালার আছে, কিন্তু কালারটাও দিতে পারেন। তো কালারটা দেওয়ার জন্য এখানে বলতে পারি রেজুলেশন ওভারলে কালার, ওভারলে যদি আমি চাই ওভারলে কালার, এই একটা সেকশন করলে বাকিগুলো বুঝে যাবেন কী করতে হবে। দেন আমি এখানে কালার পিকার ইউজ করব, কালার পিকার ইউজ করব। এবং ইনিশিয়ালি কি থাকবে, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এখানে কালারটা দেখাচ্ছে না, ইমেজটা কি এরকম, ইমেজটা এরকম, মানে এখানে ওভারলে কালার দেওয়ার কোনো অপশন নাই, ইমেজটা এরকম। তো এটা দেওয়ার দরকার নেই আমাদের, এটা হয়ে গেছে। এটাকে আমরা বাদ দিই, ওভারলে কালারটা বাদ দিই, কারণ ইমেজটাই ওইরকম যেহেতু আমাদের কালার দেওয়া দরকারই বাকি। সো অ্যাড ফিল্ড করব, আমরা একটা গ্রুপ বানাবো এর ভিতরে। এর ভিতরে যদি একটা গ্রুপ বানাতে চাই, সেটা হচ্ছে এই গ্রোথ ডাটা এরকম বলতে পারি, বা রেজুলেশনস ডাটা, গ্রোথ ডাটা বলতে পারি। তো
তো আমি এখানে বলি গ্রোথ ডাটা, এরকম একটা নাম দিই। এই নামগুলো একটু বড় হাতে দিবেন, দেখতে সুন্দর যাতে লাগে। এবার এটাকে আমরা চাচ্ছি যে গ্রুপে রূপান্তর করতে। তার মানে কি, এর ভিতরে একটা গ্রুপ তৈরি হবে, গ্রুপের ভিতরে গ্রুপ তৈরি করছি। ওকে, এখন এখানটায় অ্যাড ফিল্ডে যাব, যাওয়ার পর আমরা ওই অপশনগুলো বা ওই ফিচারগুলো অ্যাড করব। একটা হচ্ছে নাম্বার, তাহলে আপনি কি কি দিবেন, ওয়ার্ক আওয়ার, এইটা নামে তৈরি করি। তো ওয়ার্ক আওয়ার ইউজ করব। আমি এখন চিন্তা করার বিষয় যে আপনি শুধুমাত্র কি এটা দিবেন নাকি এটা দিবেন, মানে দুটাই দিবেন। তো আমার তো এটা দেওয়ার দরকার নাই, কিন্তু এই নাম্বারটা শুধু দেবো, ওয়ার্ক আওয়ার্স দিয়ে এই কাজটা করি, বেটার হয়। তো এখানে আমি নাম্বারকে প্রায়োরিটি দিব। তাহলে এখানে ডিফল্ট ভ্যালু থাকবে হচ্ছে 945 আচ্ছা আমি এটাই দিলাম, বানানটা ভুল, অন্য একটা নাম্বার দিলাম। উইথ দিব হচ্ছে এক লাইনে যদি করতে চাই তাহলে আমি দিব হচ্ছে এখানে 25%, আর 50% করলে বেটার হয়। সো এটা দিলাম। এখন অ্যাড নিউ করি, তাহলে এবার কি দিব, গ্রেট রিভিউস 1280, গ্রেট রিভিউস। এখানে আমি নাম্বার দিব অ্যান্ড ডিফল্ট ভ্যালু দিব হচ্ছে 1200। আমি কেন চেঞ্জ করছি, যাতে আমি ডিফারেন্সটা বুঝতে পারি। 50% দিই। এরপর আর একটা তৈরি করব, প্রজেক্ট ডান 578। তা আমি এখানে দিব হচ্ছে এটা। তারপর এখানে নাম্বার হিসেবে কাউন্ট করব, প্রজেক্ট 580 দিই। দেন এখানে আমি বলবো 50%। এরপর হচ্ছে অ্যাড ফিল্ড, লাস্ট ওয়ান, অ্যাওয়ার্ড অন। তাহলে আমি এখানে দিব হচ্ছে এটা, অ্যান্ড 26 দেওয়া হয়েছে, আমি এখানে দিব হচ্ছে 30। টেক্সট নাম্বার হবে, অ্যান্ড আমি এখানে বলবো 30। সো এখানে কিন্তু রেঞ্জের কথা বলছে, রেঞ্জটা যদি ইউজ করি তাহলে রেঞ্জের হচ্ছে ডিফল্ট ভ্যালু হবে 30, বা আমি 32 দিলাম। অ্যান্ড মিনিমাম ভ্যালু হবে 0 এবং ম্যাক্সিমাম হবে 100, এটা কিন্তু 500 হতে পারে। আর স্টেপ হবে 5টা করে, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। প্লিজ 50। এবার আমরা উপরের দিকে আবার যাই, আপডেট করি। এবার আমি যদি এখানে রিলোড দিই, তাহলে আপনি ফিচারগুলো আরও পাবেন। এবং এখানটায় হ্যাশট্যাগ ডাটাটা দেওয়ার জন্য এখানে আবার একটা গ্রুপ পাচ্ছেন। তো এখানে দেখবেন একটা রেঞ্জ আসছে, এই রেঞ্জের কথাই বলা হচ্ছে। রেঞ্জটা আপনি ইউজ করতে পারেন এইভাবে, বুঝতে পারছি? সো রেঞ্জ যাওয়ার আগে রেভলিউশন সেন্টারের ভিতরে আমরা গ্রোথ ডাটার ভিতরে আরেকটা যে গ্রুপ আছে, এই গ্রুপের ভিতরে অ্যাওয়ার্ড অন। আচ্ছা, অ্যাওয়ার্ড অনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেঞ্জ। আচ্ছা, রেঞ্জটা আমি সব জায়গায় দিতে হতো যদি দিতে চান, আর নর্মালি আপনি টেক্সট দিয়ে দেন, মানে শুধুমাত্র এক জায়গায় দিয়ে রাখছেন, এটা তো দেখতে খারাপ লাগে, রাইট? এই জন্য আপনি এই জায়গাটায় টেক্সট আকারে নাম্বার আকারে দিয়ে দেন। আমি এখানে 30 দিয়ে দিই, জাস্ট ওটা দেখানোর জন্য দেয়া। এখানে 50% আছে, তাহলে সুন্দর হবে জিনিসটা। আপডেট করি, আর রেঞ্জটা একটু এমনিতেই ছোট দেখায়। রিলোড দিই, তাহলে আমরা ডাটাগুলো এইভাবে পাচ্ছি। এখন এটাকে কোয়েরি করতে হবে। আমরা কিন্তু ডিফল্ট ভ্যালু দিয়ে রেখেছি, তাতে আমার সুবিধা হচ্ছে আমার ওই হ্যাশট্যাগটা নিতে হবে না, শুধুমাত্র ইমেজটা দিতে হবে। এখানে ক্লিক করেন, আমরা অনেকগুলো ইমেজ আপলোড করেছি। আমি এটাকে নিই, সাপোজ এটাকে নিয়ে নিলাম, সিলেক্ট করি। এবার আমি আপডেট করি, তাহলে এই পোর্শনটুকু ভ্যালু মাস্ট বি ইউআরএল দিতে হবে। ইউআরএল মিন্স আমার কোনো একটা পেজের লিঙ্ক দিতে হবে। তো একটা কাজ করি, আমরা সার্ভিস পেজের লিঙ্কটা দিয়ে দিই, অ্যান্ড আমি এটাকে আপডেট দিয়ে দিই। ওকে, এবার আমরা এই পোর্শনটাকে ডাইনামিক করব। এটা তো স্ট্যাটিকটা বামে রাখি। এখানে আমি হোম পেজে যাই, হোম পেজের এই পোর্শনটা, এইটাকে ডাইনামিক করব। তো ডাইনামিক করার জন্য ফিল্ড নেম ধরে ধরে কাজগুলো করতে হবে, যেটা আমরা এর আগেও করেছি। তাহলে এটা হচ্ছে লরিমসাম, এটা ডলার এমিট, এটা কোন পোর্শন? আচ্ছা, বিজনেস ওই পোর্শনটাই যেটা আমার দরকার। তাহলে এইখানটায় আমরা কাজ করব। উপরের দিকে কিন্তু আমরা কিছু কাস্টম পোস্টে কল করেছিলাম, মনে আছে স্লাইডারে? কীভাবে করে গেছে, দ্য ফিল্ড, শুধুমাত্র দ্য ফিল্ড দিয়েই কোয়েরি করা হয়েছে, আর ভিতরে ফিল্ড নেম। তাহলে এখানটায় আমি বলবো দ্য ফিল্ড, দেন যদি আমি এইভাবে রাখি তাহলে দেখেন তো কী আসে।
আসে? এটা কিন্তু আসেনি। কোয়েরি করতে গেলে আবার এটা কল করার জন্য আবার কোয়েরি করতে হবে, কাজ আছে একটু। এটাকে ক্লোজ করে দিই। বলছে কি কাজ, মনে করেন এটাকে কোয়েরি করে নিয়ে আসবেন। সাপোজ এর ভিতরে যাই। সাপোজ আপনি রেজুলেশন সেকশন, এর ভিতরে ঢুকে আমি রেজুলেশন সাবহেডিংটার এই অংশটুকু কপি করব। করার পর আমি এখানে এটাকে অ্যাড করে দিই। দেন আমি যদি রিলোড দিই তাহলে ডাটাগুলো দেখাবে না। কোয়েরি যে হবে এখানটায় বলতে হবে গাইজ, পুরোটার উপরে বলা উচিত, শুধুমাত্র এই পোর্শনটুকু বলি। একটু ওয়েট করেন। এটা হচ্ছে আরেকটা পোর্শন যেটা নিচ থেকে কল করব। আর এটা কিন্তু কাস্টম পোস্টার থেকে আসবে। আর এটা হচ্ছে কন্ট্রাক্ট ফর্মের একটা অপশন, ওখান থেকে আসবে। আর এগুলো হচ্ছে স্লাইডার। এটা থিম থেকেও দিতে পারেন, পেজ থেকেও দিতে পারেন, আপনার ইচ্ছে। থিম থেকে বলতে থিম অপশন থেকে অথবা পেজ থেকে কন্ট্রোল করতে পারেন। আবার ট্যাম্পলেট ইউজ করেও করা যায়, এলিমেন্টের ট্যাম্পলেট ইউজ করেও করা যায়। তো এগুলো ম্যাটার করে। আর এইখানটায় আপনি এই পোর্শনটাকে যে এটা এই অংশটুকু যে বানাচ্ছেন, এটার জন্য এখন যেটা করবেন, এখানে পোস্ট যেরকম আমরা কোয়েরি করছি এক্স্যাক্টলি পেজের কন্টেন্টটাও তৈরি করা যায়, কল করা যায়। পেজ মিন্স আমি একটা পেজের যে ইন্টারফেস, বা পেজ মিন্স আমি যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে এই যে অংশটুকু, টাইটেল, তারপর হচ্ছে থাম্বনেইল, এরও তো থাকে। তো এই কন্টেন্টটাকে কোয়েরি করার জন্য আপনি কিন্তু ইউজ করতে পারেন আমার এইখানটায় ওই লুপ যেটা করেছিলাম এর আগে, হোয়াইল লুপ, সেটা কিন্তু করতে হবে। কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল কন্টেন্টই আসবে সবসময়, কারণ এখানে কিন্তু লুপ, পেজ কিন্তু লুপ হয় না। অ্যাড নিউ করে লুপ হয়, কিন্তু একই পেজে অনেকগুলো পেজ দেখায় না, পেজ কিন্তু সিঙ্গেল থাকে, কিন্তু ওর ভিতরে কন্টেন্টগুলোকে লুপ করা হয়। সো এখানটায় আমি পোস্ট দিব, বলবো যে ইফ হ্যাভ পোস্ট, এক্স্যাক্টলি উপরে যা লিখেছেন তাই, হ্যাভ পোস্ট। আমি এখানে কোলন দিই, আবার ইন্টার দিই, তারপরে হোয়াইল হ্যাভ পোস্ট, তারপর এখানে কোলন দি পোস্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। এটা তো বুঝি আমরা, অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি এখানে বলবো এন্ড হোয়াইল সেমিকোলন এন্ড ইফ সেমিকোলন, ডান। এবার রিলোড দেন, তবু আসেনি, রাইট? এবার আমি এখানে ইন্টার দিই, তবু আসেনি। এখানে যদি আমি এইভাবে দিই এন্ড হোয়াইল দ্য পোস্ট হ্যাভ পোস্ট, আসার কথা। সাপোজ আমি এখানটায় বলবো দ্য টাইটেল সেমিকোলনে ক্লোজ। আচ্ছা, এটাকে কিন্তু পিএইচপি কোড দিয়ে কল করতে হবে। তাহলে টাইটেলটা অন্তত এখানে শো করার কথা। রিলোড দেন, আসছে? যদি টাইটেল আসে তাহলে এখানে কিন্তু ওই জিনিসটাও আসবে। কেন আসতেছে না? কারণ দ্য ফিল্ড রেজুলেশন সাব হেডিং দেওয়া হচ্ছে, কিন্তু এখানে গ্রুপের কথা বলা আছে, গ্রুপ থেকে কিন্তু আসতেছে। যদি গ্রুপ থেকে আসে তাহলে হয়তো অন্যভাবে আসতে হবে। অর্থাৎ রেজুলেশন সেকশন এটা হচ্ছে গ্রুপ, তার ভিতরে কিন্তু কাজগুলো করা হচ্ছে। তার মানে কি, এটাকেও কল করতে হবে। ওই গ্রুপের যে এই সাব হেডিংটা, সেটাকে কল করার জন্য আমাকে ওইভাবে কল করতে হবে। আমি যদি এটাকে কল করি, এখানে যদি দিই দেওয়াই এসে, তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে আমি একটু সার্চ দিই, আমি এখানে বলি হাউ টু ডিসপ্লে গ্রুপ field from advanced custom field in WordPress। যদি এভাবে দেন, তারা কিছু না কিছু বের করে আপনার সামনে উপস্থাপন করবে। এবং অ্যাডভান্স গ্রুপে যদি যাই, গ্রুপের কথাটা বলবে কীভাবে কোয়েরি করবেন, শর্টকট দিয়ে দেয় ওরা। এবং এখানে বলছে যে গেট ফিল্ড হিরো কোয়েরি করেছে, তারপর হচ্ছে ইফ হিরো, তাহলে আপনার এখানে কোয়েরি আসবে এইভাবে। তো এখানে হিরো, তারপর হচ্ছে ইমেজ ইউআরএল, বিভিন্ন জিনিস বিভিন্নভাবে কল করতে হবে। তবে লুপ এক্সাম্পল, লুপের কাজটা আমরা করি নাই। ডিসপ্লে কন্টেন্ট, এখানে বলছে সাব ফিল্ডস, ডিফাইন দ্য সাব ফিল্ড হুইচ অ্যাপিয়ার উইথিন এ গ্রুপ। তখন কি করবেন? তো উপরের দিকে মনে হয় কিছু কোয়েরি দেওয়া আছে, এটা যদি না পারেন তাহলে বুঝবেন না। ইমেজ, ক্যাপশন, লিঙ্ক, কালার, ফিচার্ড, এবার এটা হচ্ছে হিরো। হিরোর ভিতরে এগুলো আসে। তাহলে
এখানে কল করা হচ্ছে যদি হিরো এক্সিস্ট করে, অর্থাৎ গেট ফিল্ড হিরো এর ভিতরে এই জিনিসটা কাজ করবে। যদি গেট ফিল্ড হিরো হয়, ইফ কন্ডিশন দিয়ে ভিতরের দিকে কল করতে হবে, এবং হিরোকে কোয়েরি করে কিন্তু ইমেজকে কল করা হয়েছে। বুঝতে পারছেন? অর্থাৎ এইটার পরে থার্ড ব্র্যাকেট দিতে হবে, গেট ফিল্ডের পরে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখানটায় থার্ড ব্র্যাকেট দিয়ে যদি করতে হয়, আমার এখানে কিন্তু অলরেডি এটা দেওয়া আছে, আমি একটু বুঝাই দিচ্ছি। আমি একটু নিচের দিকে আসি। এভাবে দেই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। তারা যেটা করেছে, গেট ফিল্ড প্রথমত কল করেছে গেট ফিল্ড। গেট ফিল্ডে আমাদের নাম কি, আমাদের ফিল্ডের নাম কি সেটা আমরা বের করি। আমাদের ফিল্ডের নাম হচ্ছে রেজুলেশন সেকশন, এই যে এটাকে কল করতে হবে। তো আমরা গেট ফিল্ডে দিলাম। তো এটাকে ডিরেক্ট এইভাবে না কল করে আমরা একটা ভেরিয়েবলে নেই, যদি সলিউশনস রাইট, রেজুলেশন ছিল না, সলিউশন কোথেকে আসলো? আচ্ছা, এটা সলিউশন ছিল। তো আমি এটাকে ভেরিয়েবলে কল করি, ইকুয়াল দিই, তার আমি এখানে সেমিকোলনে ক্লোজ। এবার আমরা এখানে ইফ কন্ডিশন অ্যাপ্লাই করি। ইফ ওইটাকে ডিরেক্ট না কল করে এইভাবে কল করছি, যদি রেজুলেশনস এক্সিস্ট হয় তাহলে কোলন হবে। কোলন হওয়ার পর ভিতরে আমরা কাজ করব বা আবার দিব। এখানে কিন্তু আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারেন, নো প্রবলেম। তাহলে কী হবে, ওই সলিউশনসের ভিতরে বা ওই গ্রুপ আইডির ভিতরে এটাকে কল করব। তো এটা কল করার জন্য এর পরবর্তী যে কাজটা করেছে ওরা, যে ভিতরে ওই ভেরিয়েবলটাকে কল করে ইমেজটাকে মানে ফিল্ড নামটাকে কল করছে থার্ড ব্র্যাকেট দিয়ে, কারণ ওর ভিতরে অনেকগুলো ফিল্ড, এই জন্য। তাহলে এখানটা যেটা করতে হবে, ইকো তো মাস্ট করতে হবে, রাইট? ইকো না করলেও চলে নাকি? কিন্তু ওরা বলছে ইকো করতে হবে। তো ইকো, তারপর আমি এটা দিব, এখানে ভেরিয়েবল কল করি, তারপর থার্ড ব্র্যাকেট অ্যান্ড এই জিনিসটা অ্যাড করতে হবে, তারপর আমি সেমিকোলনে ক্লোজ করি। এটাকে আমরা কমেন্ট করে রাখি যেহেতু কাজ করছে না। এবার আমরা দেখব কাজ করে কি না। তো যদি আমরা রিলোড দিই, দেখেন এবার চলে আসছে। যদি আমি এটাকে এইভাবে না করে আরও একটু ইজি ওয়েতে দেখাই, এইটা হচ্ছে গেট ফিল্ড দিব, গেট ফিল্ড এর মাঝখানে এটা দিব, এগুলো আর কিছু লাগবে না, তাহলে ডিরেক্ট হয়ে যাবে। অর্থাৎ গেট ফিল্ডের গ্রুপ নেম, তার ভিতরে হচ্ছে অনেকগুলো অ্যারে আছে, তার ভিতরে একটা ফিল্ড, তাহলে ইজি হচ্ছে। আর ইফ কন্ডিশন দিলে ইরোড আসবে না, এটা যদি দেন ইরোড আসার সম্ভাবনা কম থাকে। আর এখানে কোলন দিবেন, আর এখানে বলবেন এন্ড ইফ, ওইটার এগেনস্টে সেকেন্ড ব্র্যাকেট এগেনস্টে এটা দিয়ে দেবেন, তাহলে কী হচ্ছে, কাজ শেষ। এখানে গেট দেওয়ার কারণে, উপরে গেট দেওয়ার কারণে ইকো করতে হচ্ছে। বুঝতে পারছি? বোঝার কথা, না বোঝার কিছু নাই। অ্যান্ড এক্স্যাক্টলি সেম ওয়েতে এগুলোও দিব, কারণ যেহেতু গ্রুপের মধ্যে এক্স্যাক্টলি ওইভাবে কাজগুলো করতে হবে, তার মানে কি অনেকগুলো কোড লিখতে হবে এখন এর ভিতরেও। তাই আমি এই পোর্শনটুকু কপি করি, করার পর ভিতরে আমি এখানে অ্যাড করি এটা। এখন এটা কিন্তু সবসময় থাকবে, তাহলে কি হবে, এটা কি বারবার কল করার দরকার আছে? আমার কথা বুঝছেন? তো এই জিনিসটা তো সবসময় থাকবে। রেজুলেশন ওই গ্রুপটা যদি অ্যাক্টিভ এক্সিস্ট করে তাহলে এটা দেখাবে না, দেখাবে না। তার মানে হচ্ছে লেফট কন্টেন্ট, এবং এই কন্টেন্টের ভিতরে কিন্তু সব কিছু, রাইট? এই জন্য আমরা এটা বাইরে লিখব, এই অংশটুকু বাইরে দেব ইফ সহ। যদি এক্সিস্ট করে তাহলে এই সেকশনটাই দেখাবে, নাহলে দেখাবে না। তাহলে এই পোর্শনটুকু কাট করেন, কাট করার পর এই জায়গাটায় দেন, বুঝতে পারছি, একদম উপরের দিকে। তাহলে এই পুরো সেকশনটাই মেনটেন হবে, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজও তো দিতে হবে এই জিনিসটা। তাহলে আমি এখানে বলবো ইফ রেজুলেশন যদি এক্সিস্ট করে তাহলে এন্ড ইফ হবে এইটার একদম বাইরে এখানটায়, তার মানে এখানেও আমরা এটাকে অ্যাড করে দেবো, বুঝতে পারছি? তার মানে ভিতরেরটার জন্য এটা করলাম। এখন তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে, আমার ওই হ্যাসেলটা হচ্ছে না, ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবো। যদি আমি এটা দিই, আবার দেখেন কোনো ভুল হচ্ছে কিনা, রিলোড দেন, পারফেক্ট। তাহলে এটা যদি হয়ে যায়, এখন আমার ওই হ্যাসেলটা নাই। আর এখানে রেজুলেশন দিয়েছে, আবার এটা দেওয়া তো দরকার নেই, রাইট? তাহলে আমার এইটাকে কল করলেই হয়ে যাবে, কারণ এটা কিন্তু ভেরিয়েবলে কল করা আছে, তাহলে ইজি হবে। এখন এইটাকে এর মধ্যে অ্যাড করবেন, জাস্ট আইডি নামটাকে কল করলেই হবে, ফিল্ড নামটাকে কল করলেই হবে।
কাকে কল করব? এখানে এটা তো কল করা হয়েছে, তারপর এখানে যান, এটাকে কল করব ফার্স্ট। তো ফার্স্টটাকে দিব হচ্ছে এখানটায়, আর সেকেন্ডটাকে দিব হচ্ছে তার নিচে। তাহলে এখানে এটা বাদ, এবং এইখানটায় বাকিটুকু অ্যাড হবে এভাবে, বুঝতে পারছি? তাহলে এখানে অ্যাড হবে সেকেন্ড। তো বেটার হয় কপি পেস্ট করেন। ডান, এটা হলো। এখন এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এটাকে কপি করি, করার পর এখানে কিন্তু ব্রেকের কাজ করছে, আমার এগুলো চিন্তা করতে হবে না, কারণ এটা অটোমেটিক্যালি ওখান থেকে পাবে। তো আমি পি ট্যাগ দিয়ে জাস্ট এটাকে অ্যাড করব। এখানটা আমরা দিব হচ্ছে রেজুলেশন ডেসক্রিপশন, এই পোর্শনটুকু কপি করার পর আমরা এখানে এটাকে অ্যাড করে দিই। তারপর রিড মোর বাটনে একটা লিঙ্ক হবে এখানে, এই জিনিসটাকে কপি করে আমরা এখানে অ্যাড করে দেবো, বাট নিচে নিচে হওয়ার কারণে আমি এটাকে একবারে করে দিই এইভাবে। তো এই জায়গাটায় লিঙ্ক দিতে হবে, লিঙ্ক দেওয়ার জন্য রিড মোর বাটনের লিঙ্কটা কপি করেন, করার পর এখানে অ্যাড করে দেন। দেন হচ্ছে নিচে আমার নাম্বারগুলো আনবো, রিড মোর বাটনটা ডান, এবং এখানে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে ইমেজ। এই ইমেজটা আমি পরে আনছি, তার আগে গ্রোথ ডাটা নিয়ে কাজ করতে হবে। এ কিন্তু ভিতরে আর একটা ফিল্ডের কথা বলছে, তার মানে কি ফিল্ডের ভিতরে, গ্রুপের ভিতরে গ্রুপ। আচ্ছা, এই পর্যন্ত আমরা তো বুঝছি। আমি এটাকে সেভ করি, আউটপুটটা দেখি আসলে ঠিকঠাক আসছে কিনা, রিলোড দিই, ঠিকঠাক আসে। তো ইন্সপায়ার এমন করেন, তার আপনি নর্মাল কন্টেন্টের মতোই দেখবেন, কোনো ডিফারেন্স পাবেন না। বাট এখানে কিন্তু একবারে হচ্ছে র্যাপিং, যেটা হচ্ছে ইন্টার যেটা হচ্ছে সেটা কিন্তু আসেনি। তো ওইটা যদি নিয়ে আসতে চান তাহলে আপনার এটাকে চেঞ্জ করতে হবে, ফরম্যাটটা চেঞ্জ করতে হবে গাইজ। এটা এইভাবে রাখলে হবে না, ব্রেক দিতে পারেন, ব্রেক দিলেও করা যায়, বাট আমরা যেটা করেছিলাম এই যেটা, এটার মাধ্যমে করাটা বেটার। তাহলে ডিফল্ট ভ্যালু আমরা যদি দিতে পারতাম, এখানে যাই, এই যে এখানে কিন্তু ব্রেক যদি আপনি কপি করেন এখানে অটোমেটিক্যালি ওই স্পেসটা পেয়ে যাবে, ডিফল্ট ভ্যালু পেয়ে যাবে। আমি এটাকে যদি আপডেট দিই, অ্যান্ড আমার এখানেও কিন্তু আপডেট দিতে হবে গাইজ, যদি দিয়ে দিই ডিফল্ট ভ্যালুটা দেখাবে, ওইভাবেই দেখাবে যেভাবে দেখানো উচিত, এই যে এইভাবে। তো যদি এরকম হয় তাহলে এখানটায় অটোমেটিক্যালি সে র্যাপিং হয়ে যাওয়ার কথা, মানে একটা স্পেস তৈরি হওয়ার কথা হয়েছে এবার। সো এখন এর মধ্যে থেকে আপনি চাইলে ইন্টার দেন বা কী দেন, এই যে ইন্টার দেওয়ার কারণে কিন্তু একটা স্পেস পাচ্ছে। যদি আপনি আরও বেশি দেন তাহলে হয়তো আরও বেশি স্পেস হবে, আপনি যা ইচ্ছে তাই করেন। ক্লিয়ার? এ প্রশ্নটুকু বুঝছি। তো আমরা ইমেজের কাজটা করে ফেলি। ইমেজটা যে আমরা কল করছি, ইমেজের একটা নাম আছে তাই না কাস্টম ফিল্ডে। সো এই নামটাকে ধরে কল করার জন্য আমার এখানে যেতে হবে, যাওয়ার পর হচ্ছে এইখানটায় হচ্ছে এই নামটাকে কল করতে হবে। কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসে কোত্থেকে সেটা বের করার জন্য এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর এই পোর্শনটুকুতে দেখেন ফান ফ্যাক্টস থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসে, এবং মনে হয় ডাবল, আচ্ছা এই যে ইমেজটা আসতেছে। তো এই ইমেজটাকে আনার জন্য ফান ফ্যাক্টসের এই জায়গাটায় একটা ইউআরএল জেনারেট করতে হবে, অর্থাৎ এখান থেকে যেন না আসে। সো ওইটার জন্য যে জিনিসটা করব আমরা, ফান ফ্যাক্টস এর পাশে আমি স্টাইল দিতে পারি, অথবা একটা ট্যাগ দিয়েও করতে পারেন। স্টাইল দিয়ে করাটা বেটার। এখানে আমি ইউআরএল দিব, সরি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে বলবো ইউআরএল, অ্যান্ড এইখানটায় পিএইচপি কোড দেবো, যে কোডটা এখানে দেওয়া হয়েছে। তাহলে আমার জন্য সুবিধা হবে। এটাকে আমি এক লাইনে করব, এটাকে আমি কপি করি, করার পর এর ভিতরে অ্যাড করে দিই, ঠিক আছে? দেন এই জায়গাটা থেকে এই নামটাকে কপি করে আমরা এখানে বসায় দেব। ডান। এবার যদি আমি রান করি, দেখেন ইমেজটা কিন্তু পাচ্ছে না, তার মানে নিশ্চয়ই কাজ করছে, এই জন্য পাচ্ছে না। সো আমি এখানে ক্লিক করি, এই ইমেজটা তো পাবেই না, কিন্তু আমার এইখানে দেখেন ইউআরএলে অ্যারে আসতেছে। অ্যারে আসার কারণ হচ্ছে ভিতরে আরও কিছু ভ্যালু পাস করতে হবে, অর্থাৎ এরপর এই যে নামটা যে দিয়েছি, এই নামটার পরে আর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে
বলতে হবে ইউআরএল, মানে ভ্যালুটা পাস করার জন্য এই জিনিসটা পাস করতে হবে। যদি রিলোড দেন এবার আসবে, বলতে পারছি? হয়তো আমি সঠিক ইমেজটা নেইনি, বাট খারাপ লাগছে না। যদি আপনি ইমেজটা চেঞ্জ করতে চান, একটু দেখতে হবে এই ইমেজটা কোত্থেকে আসে। এই ইমেজটা আসে হচ্ছে, কার্সার রাখেন ইমেজেস ফান ফ্যাক্টস। সো এর ভিতরে একটা ফোল্ডার থাকার কথা। জ্যাম্পে যাই, তারপর হচ্ছে স্টেডক্স, দেন হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট, থিমস, স্ট্যাটিক, অ্যাসেটস, ইমেজেস। এর কোনো ফোল্ডার তো নাই। তারা বলছে যে ফোল্ডারের ভিতরে আছে, তাই না? এটাই তো বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে আপনার অ্যাসেট সিএসএস এর ভিতরে আছে। এটা কেমন কথা? সিএসএস এর ভিতরে সিএসএস দিয়ে ছবি দিয়ে রাখছে, কোথায় এটা? টেমপ্লেট, অ্যাসেটস, ইমেজেস। হ্যাঁ, এই যে এই ছবির মনে হয়, অথবা অন্য এই যেটা ফান ফ্যাক্টস এর এই ছবিটা মনে হয় না আপলোড করা হয়েছে। আর যদি করা হয়ে থাকে সেটা আপলোড করতে হবে। এখানটায় ক্লোজ করে দেন, দেওয়ার পরে আবার অ্যাড করেন। এখানে অ্যাড করা হয়নি গাইস। সো এই ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। এবার আমি সিলেক্ট করি, এবার ঠিক হবে। আপডেট দিই, তাহলে আমার এই পোর্শনটুকু ডান। রিলোড দিব এবার, তাহলে পারফেক্টলি কাজ করবে। নিচের দিকে স্পেস বেড়ে গিয়েছে, ওইটা আমরা করেছিলাম এখানে, এই যে এগুলোর কারণে, এই জন্য। আর হোমে এটা না, এই যে এখানকার কারণে। তো এটা বাই ডিফল্ট চলে আসে অনেকাংশে। ছোটো করে দিলাম আর আপডেট দিয়ে দিই। রিলোড দেন, এই খুঁটিনাটি প্রবলেমগুলো হবে যখন যখন আপনি এই এডিটর ইউজ করবেন। এবার আসেন এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। এটা কিন্তু গ্রুপের ভিতরে আরেকটা গ্রুপ করা আছে, তার ভিতরে আছে, তার মানে কি আমার লুপিংটা আরেকটা হয়তো করতে হতে পারে। তো যখন আমি গ্রুপের ভিতরে গ্রুপ করব, সেই জায়গাটায় কী লিখবেন সেটা বের করতে হবে। সেটা বের করার আগেও আমরা একবার ট্রাই করি। যদিও এটা মেইন গ্রুপটা কল করা হয়েছে এবং এখানে নাম্বারগুলো দেওয়া যায়, শুধুমাত্র এটা চেঞ্জ হবে, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। তো এইখানটায় এই জিনিসটাকে কল করি, নিচে নিচেই কল করি, কাজ করে কিনা এটা দেখব। দেন আমরা এটার নামটাকে নিয়ে আসি, এটা হচ্ছে গ্রোথ ডাটা। তো এই নামটাকে তো কল করতেই হবে। দেন হচ্ছে ওয়ার্ক আওয়ার্স, এটাকে কল করেন। কল করার পর এখানে এটা দিয়ে দেন। কাজ করবে না, কিন্তু তারপর আমরা দেখি যে আসলে কী হচ্ছে। রিলোড, জিরো দেখাচ্ছে, ইনিশিয়ালি জিরো দেখাচ্ছে। বা এটাকে কাজ করার জন্য আমাকে গ্রোথ ডাটা এটাকে কল করতে হবে। তো এটা কল করার সিস্টেমটা কি? গ্রোথ ডাটাকে কীভাবে কল করবেন? উপরে দেখেন গেট ফিল্ড বলা হচ্ছে, এই জিনিসটা এক্স্যাক্টলি সেম ওয়েতে আমার এখানেও এর ভিতরে থার্ড ব্র্যাকেট এটা দেওয়ার আগে এখানটায় থার্ড ব্র্যাকেট একটা দেন, কারণ ওর কিন্তু ভ্যালু হচ্ছে এ, মানে রেজুলেশনের ভ্যালু কিন্তু ও, এবং ওর ভিতরে আবার এ হচ্ছে আরেকটা ভ্যালু। মানে কি, ভ্যালুর ভিতরে ভ্যালু, অ্যারে যেটা করা হয়। এবং আমি যদি এইভাবে দেই, কাজ যদি না করে তাহলে আমাকে একটু দেখতে হবে। এবার কাজ করে, ওয়াও, বুঝতে পারছি 654 চলে আসছে। যদি এটা হয়ে যায়, আমরা এটাকে কপি করে এই যে এটা যে আছে এটাতে আমরা ইউজ করব। তাহলে ইন্টার দেন। এখানে ওয়ার্ক আওয়ার্স, এটা হচ্ছে গ্রেট রিভিউস হবে। তো দেখে দেখে করি, এই নামটাকে কপি করলাম, করার পর আমি এটাকে অ্যাড করি। সেম ওয়েতে প্রত্যেকটা জায়গায় সেম জিনিসটাই আসবে। ওকে, গ্রেট রিভিউস গেল। এর নিচে হচ্ছে আর কিছু নাই, এই যে এখানে আছে। তো প্রজেক্ট ডান আমি এখানে অ্যাড করবো এক্স্যাক্টলি সেম ওয়েতে। আমি এটাকে কপি পেস্ট করি, হ্যাঁ পুরোটাই, তাহলে আমার জন্য হ্যাসেল কম হবে। দেন হচ্ছে নিচের দিকে লাস্ট ওয়ান, অ্যাওয়ার্ড,
অন, তাহলে আমরা এখানে কল করব। ডান। যদি এটা কমপ্লিট হয়ে যায়, আপনার এখানে দেখবেন 578 এবং 26 দেওয়া আছে, রিলোড দেন, তাহলে এগুলো চেঞ্জ হবে ভ্যালুগুলো। তার মানে কি ডায়নামিক্যালি ডাটাগুলো আসতেছে। ক্লিয়ার?